ইরানের চারপাশে যে সকল রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের একটারও সামরিক সক্ষমতা নাই ইরানকে 1-1 ম্যাচে হারাতে পারবে। আমার কাছে কেন জানি মনে হয় যে উত্তর কোরিয়ার কাছে যা আছে তার চেয়ে বেটার টেকনোলজি ইরানের কাছে অলরেডি আছে। সুতরাং উত্তর কোরিয়ার আসলে দেওয়ার কিছু নাই এখানে। ইরান মূলত কিন্তু একটু সস্তা টাইপের মিসাইল এবং সস্তা টাইপের ড্রোন তৈরি করে। ইরান একটা মিসাইল ছাড়লো যেটা $50,000 এইটা ইসরায়েলে পৌঁছানোর আগে 11টা ইন্টারসেপ্টর ফায়ার করা হতো। একটা ইন্টারসেপ্টরের দাম হচ্ছে $1 মিলিয়ন। জি, $50,000 একটা মিসাইল পাঠাচ্ছি, বাট তোমার $11 মিলিয়ন ধসায় দিচ্ছি। মেজর ডেলিজ খান একজন সাবেক সেনা কর্মকর্তা এবং বিশিষ্ট লেখক। সেই সাথে তিনি 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া জনতার দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র। ক্ষমতার জন্য নয়, জনতার জন্য রাজনীতি তার মূল বিশ্বাস। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরান কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে? ইরানের যে বিমান শক্তি আছে এইটা ইসরায়েল অথবা আমেরিকার যে বিমান অথবা রাডার শক্তি আছে সেই তুলনায় কিছুই না। এবং আমার কাছে মনে হয়েছে যে ইরান এই জায়গায় খুব ভালো একটা কাজ করছে। ইরাক এবং ইরানের সীমান্ত যেটা আছে, এই সীমান্তের নিচে একটা মিসাইল সিটি বানাইছে। থার্ডের যে ইন্টারসেপ্টরগুলো ছিল, এই ইন্টারসেপ্টর এত দামি যে আমেরিকার মতো প্রোডাকশন লাইন বছরে অনলি 96টা তৈরি করতে পারে। যুদ্ধ থামানোর চাবি এই মুহূর্তে আসলে ইরানের হাতে। গেম থিওরি অবশ্য বলছে যে ইরান অথবা আমেরিকা এদের কথায় যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ শেষ হবে অন্য আরেকটা কারণ। এই কারণটা কি হতে পারে? আচ্ছা, ওই কারণটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে যখনই আমরা নতুন এপিসোড প্রিমিয়ার করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ডেল ভাই, ইসরায়েল এবং আমেরিকার ইরানের সাথে যুদ্ধের প্রথম দিনই আমরা দেখলাম যে তারা ইরানে হামলা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলো। এই বিষয়ে আপনি কি মনে করেন? ধন্যবাদ। ফার্স্টে একটা ট্রিভিয়া দিয়ে শুরু করি। জি। একজন হচ্ছে খোমেনি, আরেকজন হচ্ছেন খামেনি। তো যিনি এর আগে সিনিয়র ছিলেন, জি, উনি ছিলেন আয়াতুল্লাহ আলী খোমেনি। আর যিনি মারা গেলেন এবার, জি, উনি হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওকে, একটা হচ্ছে খো আর একটা হচ্ছে খা। জি। তো তার ছেলে এখন আবার মানে নতুন আয়াতুল্লাহ হলেন ওই জায়গায়। তো যে প্রশ্নটা আপনি করলেন যে মেরে ফেললো, যে এটা একটা দীর্ঘ পরিকল্পনার অংশ। আচ্ছা, এবং এটা হচ্ছে রেজিম চেঞ্জ করার ইউএস স্টাইল। ওকে। এটা বুঝতে হলে আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে কি ঘটেছিল ইরাকের ক্ষেত্রে, আপনাকে বুঝতে হবে কি ঘটেছিল লিবিয়ার ক্ষেত্রে, অ্যান্ড দেন আপনি বুঝতে পারবেন যে কি প্রত্যাশা ছিল ইরানের ক্ষেত্রে। তো আমেরিকা যখন এবারের এই এপিক ফিউরিতে এই যুদ্ধটাতে যখন আসে, এর আগে কিন্তু গত বছরই একবার 12 দিন যুদ্ধ করে গেছে। ওটার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। তো সেই 12 দিনের যুদ্ধে তারা তখন দাবি করেছিল যে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জি। এবং তারপর তারা এবার এসে আবার একই দাবি করলো এবং আবার যুদ্ধ শুরু করলো। অনেকেই বলে সেটা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি এবং তাদের এই সভাসদ যারা আছে তারা একটা নির্দিষ্ট জায়গায় ওয়ার কাউন্সিল করার জন্য মিলিত হয়েছিল। এই সংবাদ পাওয়ার সাথে সাথে ইসরায়েল সেখানে আক্রমণ করে এবং এই আক্রমণটা করার সময় আমেরিকাকে তারা ওভাবে সাথে নেওয়ার প্রয়োজন বোধ করে নাই। কিন্তু আমেরিকা যেহেতু তার আগে অলরেডি ওখানে ওই যে এয়ারক্রাফট ক্যারিয়ার্স সহ বিভিন্ন যুদ্ধ মানে প্রস্তুতি পুরো বিশ্বকে শো করে ফেলছে, সুতরাং এখন আমেরিকা আর বলতেও পারছে না যে না, এটা তো আমাকে জিজ্ঞেস না করেই সে এটা করে ফেলছে। সো আমেরিকা অ্যাকচুয়ালি জয়েন্ট লেট এ বিট, ওকে, বাট দে জয়েন্ট। তো এই জয়েন করার মেইন কারণ হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে তার প্রত্যাশা কী ছিল? তার প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জ করতে হবে। এখন রেজিম চেঞ্জ করার জন্য আমেরিকান টেকনিকটা যেটা লিবিয়ার ক্ষেত্রে কী হয়েছিল, ইরাকের ক্ষেত্রে কী হয়েছিল বললে পরে এটা বুঝতে পারবেন। লিবিয়া ওয়াজ এ ভেরি হ্যাপি নাইস কান্ট্রি। কর্নেল মোহাম্মদ গাদ্দাফি যখন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন,
তখন লিবিয়াতে পড়াশোনার জন্য কোনো খরচ করতে হতো না, টোটাল ফ্রি। গ্রেট। চিকিৎসা টোটাল ফ্রি। এমনকি নতুন নববিবাহিত দম্পতিরা গাদ্দাফির পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে ফ্ল্যাট উপহার পেত, ওয়াও। ঠিক আছে, ত্রিপোলিতে। এবং এই দেশটা তেলের উপরে ভাসছে, ঠিক আছে, সো ওই তেলের টাকা। তো গাদ্দাফি তো কাউকে পাত্তা দিত না। তো সে একটা বুদ্ধি করলো যে আফ্রিকায়, মানে আমাদের যে লিবিয়া, এটা তো আফ্রিকান কান্ট্রি, জি। সে আফ্রিকার সব নেতাদের সাথে কথা বলে বলল যে এর আগে উপনিবেশিক সময়ে যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, আসো এবার আমরা পুরো আফ্রিকার জন্য ইউরোর মতো করে একটা সিঙ্গেল মুদ্রা বের করি, ওয়াও। এবং আমরা আমাদের এই লিবিয়ান তেল অথবা আমাদের যা সম্পদ আছে এটা আমরা ওই মুদ্রায়, সিএফএ, ওই মুদ্রায় আমরা বিক্রি করব। যখনই কেউ খনিজ তেল, জ্বালানি তেল ডলার ব্যতীত অন্য কিছুতে বিক্রি করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমেরিকা কিন্তু শঙ্কিত হয়ে যায়। ফলাফল কি হলো? গাদ্দাফিকে একটা অপারেশনের মাধ্যমে তার দেশে আমেরিকান সৈন্যরা এসে হত্যা করলো। সাদ্দামের ক্ষেত্রে কি হলো? ইরাকে প্রথমে বলা হলো যে এখানে বায়োকেমিক্যাল অথবা বায়োলজিক্যাল উইপেন আছে, জি। এই উসিলা দিয়ে এখানে ঢুকলো ওরা। ঢুকে মানে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেছিল, সেটাও আরেকটা কারণ। সেটা কারণ দেখিয়ে তারা সাদ্দাম হোসেনকে কুয়েতেরই একটা আদালতে ফাঁসি দিল, জি। ঠিক আছে। কারণ গাদ্দাফির মতো এই সাদ্দামও একটা কথা বলেছিল যে তেল আমি ইরাকি বাথে বিক্রি করব। আচ্ছা। বলাই যাবে না। কেন বলা যাবে না? কারণ আজ থেকে অনেক দিন আগে সৌদি আরবের তেল যেটা আছে, এই তেলটা বাদশা ফয়সাল একটু টাইট দিছিল, বলছিল যে তেল বিক্রি করব না। তখন আমেরিকা দেখলো যে এত ভয়াবহ সমস্যা, তখন তারা, লং স্টোরি শর্ট, সৌদি আরবকে বুঝাইলো যে শোনো, তুমি তোমার কাছ থেকে আমি তেল কিনবো, তোমার যা তেল আছে আমি কিনবো, শুধু একটাই শর্ত, তেলটা তুমি ডলারে বিক্রি করবা, এবং শুধু আমার কাছে না, তুমি বিশ্বের যার কাছেই এই তেল বিক্রি করো তার কাছে তুমি ইউএস ডলারে বিক্রি করবা। মানে এটা কি আমরা ভাইয়া পেট্রো ডলার বলি? সেই থেকে পেট্রো ডলার আসলো। জি। তো এই দুইটা জায়গায় সাদ্দাম এবং গাদ্দাফির ক্ষেত্রে রেজিম চেঞ্জের যে টেকনিকটা তারা ফলো করেছিল, ইরানের ক্ষেত্রে এই টেকনিকটা তারা এবার ফলো করলো। আচ্ছা। কিন্তু আসলে ইরানের ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করার আগেই ইরান আবার আমেরিকাকে তো দীর্ঘদিন ধরে স্টাডি করছে। জি। এখন ইরানের ক্ষেত্রে সুবিধা যেটা, সেটা হচ্ছে ইরান দেশটা অনেক বড়। জি। প্রায় মানে ইরাকের 3-4 গুণ বড়, আফগানিস্তানের 6 গুণ বড়, এরকম বড় একটা রাষ্ট্র। এটা হচ্ছে একটা সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে যে ওদের একটা পার্সিয়ান সভ্যতার একটা লিগেসি আছে, রাইট? জি। তারা এক সময় শুরুতে ওই যে সাইরাস দি গ্রেটের আন্ডারে কনসলিডেট ছিল, জার্জেক্সের সময় যুদ্ধ দেখছে, তারপরে আলেকজান্ডারের সময় যুদ্ধ দেখছে। আলেকজান্ডার কিন্তু দখল করেছিল, আবার ছেড়ে দিচ্ছিল। তারপরে ইসলামের যখন ইয়া হয়, খলিফা রাশিদুনদের আমলে, হযরত মুহাম্মদ আমলে, হ্যাঁ, তখন ওই ফ্রন্টে মানে আমাদের মুসলিম আর্মি যুদ্ধ করেছে। খালিদ বিন ওয়ালিদ ছিল। তারপরে আবার মঙ্গোলয়েডরা যখন আসলো, তখন তৈমুর এবং চেঙ্গিসের যে বাহিনীটা ছিল, তারা আসছে, এসে বাগদাদ দখল করে ওই জায়গায় খুলির পাহাড় বানায় দিয়ে গেছিল। তখন তো আর ইরাক ছিল না। অনেকে ভাবে যে ইরাক আর ইরান বোধহয় সৃষ্টির পর থেকে পাশাপাশি রাষ্ট্র ছিল, তা না। ইরাকের জন্ম হয়েছে 1932 সালে। ঠিক আছে। তো তার আগ পর্যন্ত এই জায়গাটা পারস্যের আন্ডারে একবার ছিল না, এরকম ছিল। তো এরপরে এই ইরাকের সাথে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত 8 বছর যুদ্ধ করছে। এবং লেটেস্ট হচ্ছে যে আমেরিকা যেটা করছে, এটা তো ইরান হচ্ছে সবচেয়ে ওর্স সাফারার। ওর্স সাফারার এই কারণে যে 1953 সালে আমেরিকার সিআইএ একটা এসপিওনাজ অপারেশন চালালো, এটার নাম হচ্ছে অপারেশন অ্যাজাক্স। আর ব্রিটিশ MI6 তারা একটা অপারেশন চালালো, যেটার নাম হচ্ছে অপারেশন বুট। আচ্ছা। এই অ্যাজাক্স আর বুট দুটো অপারেশন একসাথে চললো। কেন চললো? কারণ তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল গণতান্ত্রিক একজন রাষ্ট্রপ্রধান, তার নাম ছিল মোহাম্মদ মোসাদ্দেক।
মোসাদ্দেক সাহেব ক্ষমতায় আসার পরে যেটা করলেন প্রথমে সেটা হচ্ছে যে তখনকার নাম ছিল ব্রিটিশ ইরানিয়ান ওয়েল কোম্পানি। ভাই এটা কত সনের কথা বলছেন? এটা বলতেছি 1952। 1952। কারণ 53 তো তাকে মানে সরায় দিল। ওই জি। যে দুটো অপারেশনের কথা বললাম, এই দুটো অপারেশন করে জি। আর্মির মাধ্যমে একটা কু করে মোসাদ্দেককে ফেলে দেওয়া হলো ও, এবং ক্ষমতায় আসলো কে? ইয়া শাহ শাহরেজা পেহলেভি। পেহলেভি। ঠিক আছে, কেন আসলো এটা বলছিলাম যে মোসাদ্দেক যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি ক্ষমতায় আসার পরে ওই যে তেল কোম্পানিটা ছিল ব্রিটিশ ইরানিয়ান ওয়েল কোম্পানি, জি। যেটা পরবর্তীতে নাম হয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম, বিপি। বিপি। এই কোম্পানিটা ইরানের তেল বিক্রি করতো। তো বাট ইরান সামান্য মানে 100 টাকা যদি তেলের দাম হয় ওখান থেকে হয়তো 10 পয়সা হয়তো 20 পয়সা ইরানকে দিত তারা। আচ্ছা। মোসাদ্দেক এসে বললো যে না, এটা হবে না, তেল আমাদের জাতীয় সম্পদ, আমরা কার কাছে বিক্রি করব, কার মাধ্যমে বিক্রি করব, এটা আমরা বুঝবো। তুমি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি এসে আমার দেশের তেল নিয়ে কীভাবে ব্যবসা করো। এইটা তাদের খুব গায়ে লাগলো এবং এই জন্যই অপারেশনটা হলো। জি। এবং এই অপারেশনের মাধ্যমে তাকে ফেলে দিয়ে শাহরেজা পেহলেভিকে আনা হলো। শাহরেজা পেহলেভিকে যখন আনা হলো, আনার পরে তারা যেটা করলো, শাহরেজা পেহলেভি আবার তাদেরকে তেল ফেরত দিল যে ঠিক আছে তোমরা যত ইচ্ছা তেল নাও। আর তার বিনিময়ে আমেরিকা সিআইএর মাধ্যমে শাহরেজা পেহলেভিকে বললো যে তুমি কি অ্যাটম বোম ট্রাই করবে নাকি। তো শাহরেজা পেহলেভি বললো ঠিক আছে লেটস ট্রাই। বলো ঠিক আছে তাহলে। এটা মনে হচ্ছে ভাই পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র, সেই পারমাণবিক অস্ত্র তৈরির যে প্রোগ্রামটা আছে এটা আমেরিকা তাদেরকে গিফট করেছিল তখন, সেই 1950-এর দশকে। ঠিক আছে, এখন গিয়ে তারা এটা ফেরত চাচ্ছে। কেন ফেরত চাচ্ছে? কারণ 1979 সালে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি, জি, উনি একটা বিপ্লব করে এই শাহরেজা পেহলেভিকে দেশ ছাড়া করলেন। জি। এবং এই যে এখন যে আমরা ইরান সরকার দেখতেছি, এই সরকার তখন প্রতিষ্ঠা লাভ করলো। জি ভাই। এবং তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু এই সরকার কন্টিনিউ করছে। ওইখানে কিন্তু বহুদলীয় গণতন্ত্র নাই। ইরানে কিন্তু এমপি ইলেকশন যেটা হয়, জি ভাই। মানে কোনো ভালো ক্যান্ডিডেট ওই সেন্ট্রাল কমান্ডারের আন্ডারেই সে কম্পিট করবে এবং ক্যান্ডিডেট সিলেকশন হবে, বাট পার্টি একটাই। মানে আয়াতুল্লাহ, যে কোনো একজন আয়াতুল্লাহর আন্ডারেই দেখা যায় পুরো জিনিসটা মানে হ্যাঁ, ওটা সুপ্রিম লিডার বলে, ওরা সুপ্রিম লিডারের আন্ডারে এটা হচ্ছে। জি ভাই। এখন এই যে যখন শাহরেজা পেহলেভিকে হটিয়ে দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি দায়িত্ব গ্রহণ করলেন, তখন থেকে আমেরিকা ইরানের উপরে যাবতীয় স্যাংশন দেওয়া শুরু করলো। এবং এই স্যাংশনের এমন একটা পরিস্থিতি হলো যে মানে যেহেতু স্যাংশনের ভেতরে আছে এবং ইরানের যে রিজার্ভ ছিল ইউএস ডলারে, সেই ডলারটাও তারা জব্দ করে ফেললো। আচ্ছা। তো আমেরিকার মানে একটা আইন আছে, যে আইনের মাধ্যমে সে যে কোনো দেশের তার কাছে রক্ষিত যে রিজার্ভ ডলার আছে এটা জব্দ করে ফেলতে পারে অনির্দিষ্টকালের জন্য। ওকে। এবং এরকম জব্দ করা ডলার আফগানিস্তানের আছে, এরকম জব্দ করা ডলার রাশিয়ারও আছে ইউএসের কাছে। মানে ভাই আমার ডলার সে ওইটা জব্দ করে ফেলছে। আচ্ছা, আচ্ছা। তো এই কারণেই মানে ইদানিং মানে অনেকদিন ধরে এটা আলোচনা চলতেছে, ইদানিং একটা চান্স তৈরি হয়েছে যে পেট্রো ডলার থেকে বের হয়ে এসে পেট্রো ইউয়ান হওয়ার অথবা পেট্রো ইউরো হওয়ার একটা চান্স আছে। ওটা পরে আসছি। এখন এই জায়গাটাতে এসে যখন মানে ইরানের উপরে এই ধরনের স্যাংশন এবং অন্যান্য সমস্যা হলো, তখন ইরান তার নিজের তেল চুরি করে বিক্রি করতে বাধ্য হলো। সে কিন্তু খোলা বাজারে সবার সাথে তেল বিক্রি করতে পারে না, যেহেতু ডলারে কেনা যাচ্ছে। জি। তো এই প্রেক্ষিতে এসে যেটা মানে সহজে অনুমেয়, সেটা হচ্ছে যে ইরান সেই 1953 সাল থেকে, অথবা আপনি যদি আরও ক্লিয়ারলি চান 1979 সাল থেকে, জি, তার মানে প্রায় 40 ইয়ার্স প্লাস, 45 বছর ধরে সে আমেরিকার এগেনস্টে প্রস্তুতি নিচ্ছে। সে আমেরিকা কিভাবে কাজ করে, আমেরিকা কিভাবে মধ্যপ্রাচ্যে মানে ব্যবসা করে, কিভাবে তার সামরিক আধিপত্য বজায় রাখে, এগুলো সব সে স্টাডি করছে। এবং এই কারণেই যেটা হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন হত্যা করা হলো, যেটা আমেরিকা এক্সপেক্ট করছিল যে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে ইরানের ভেতরে একটা আপরাইজিং হবে, জি, গণ অভ্যুত্থান হবে, গণবিপ্লব হবে, যেটা হওয়ার পরে এই আয়াতুল্লাহ যে রেজিম আছে এটা
চলে যাবে, নতুন একটা লিবারেল রেজিম আসবে। মানে বিষয়টা এরকম ভাই আপনি বলতে চাচ্ছেন যখন গাদ্দাফিকে হত্যা করা হলো, এখানে গাদ্দাফির যে সরকার ছিল বা গাদ্দাফির সাথে সে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সাদ্দাম হুসাইনকে হত্যা সাদ্দাম করা হলো হুসাইন। সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কিন্তু ও তো আর্মি শেষ হয়ে গেছিল, রিপাবলিকান আর্মি, হ্যাঁ। রিপাবলিকান গার্ড ছিল যে জি। সাদ্দামের, সে তো ধ্বংস হয়ে ধ্বংস গেছে। হয়ে গেছে। মানে ইরানের ক্ষেত্রে ঘটনাটা ওরকম ঘটলো না। ওকে। ইরানের ক্ষেত্রে যেটা হলো যে ওদের আর্মির টপ জেনারেল কয়েকজনকে মারার পরে ওরা খুব কুইকলি 31টা আলাদা আলাদা কমান্ডে ভাগ হয়ে গেল, আচ্ছা। এবং এই 31টা আলাদা আলাদা কমান্ড ইন্ডিপেন্ডেন্টলি তাদের আশেপাশে যত আমেরিকান এবং ইসরায়েলি অ্যাসেট আছে তার সব কিছুকে তারা লেজিটিমেট টার্গেট বলে গণ্য করলো, এবং তারা এখন ইন্ডিপেন্ডেন্টলি টার্গেট ক্যাপচার করছে, মানে ধ্বংস করছে আর কি তাদের যে রিসোর্স আছে এটা দিয়ে। এবং এইটার কারণে সমস্যা যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে সেন্ট্রাল কমান্ড যেহেতু এতদিন কারো কাছে ছিল না, জি যুদ্ধবিরতি আপনি আলোচনা কার সাথে করবেন, আলোচনা করা যাচ্ছিল না। জি। তো যখনই ট্রাম্প টের পেলো যে না এই সরকার তো মনে হয় ফল করবে না, তখন কিন্তু সে ফার্স্ট অ্যাটেম্পটে ওমানের মাধ্যমে এবং ইটালির মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাব করেছিল, আচ্ছা। কিন্তু ইরান মানেনি। এটা ভাই আপনি যে এখনকার কথা বলছেন, এখনই এই কিছুদিনের মধ্যেই করেছে। এই কিছুদিনের ভিতরে এখন তো আজকে যুদ্ধ চলছে 13 দিন। এটা তো এখন তো মানে আর যুদ্ধবিরতি হবে না সেটা পরিষ্কার মুখের উপরে বলে দিছে। বাট আয়াতুল্লাহ আলী খোমেনি মারা যাওয়ার পরপরই আমেরিকা একবার প্রস্তাব দিয়েছিল আন্ডার দ্য টেবিল, জি। যেটা এসছিল একটা ইটালির মাধ্যমে, জি আর একটা এসছিল নাকি ওমানের মাধ্যমে, জি। যে যুদ্ধটা এখনই থামায় ফেলি, কিন্তু তখন আর ইরান রাজি রাজি হয়নি। হয়নি। সুতরাং যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে রেজিম চেঞ্জের জন্য এই আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা, এইটা প্রকারান্তে ব্যর্থ হয়েছে। ভাইয়া এই বিষয় নিয়ে আবার বলতে চাই, যেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খমেনি ভাইয়া, রাইট, যাকে মেরে ফেললো, না, আগেরটা খোমেনি আর এখন হচ্ছে খামেনি। খামেনি, যাকে মেনে ফেললো আয়াতুল্লাহ আলী খামেনি। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে ইরান তো গত 40 বছর ধরে ইউএসএ কি ভাইয়া তারা হচ্ছে অবজার্ভ করছে, তারপরে তাদের অনেক গোয়েন্দা সংস্থা আছে, আইআরজিসি আছে, যারা পুরো মিডল ইস্টটাতে যুদ্ধ সব কিছু ওয়ারফেয়ার কন্ট্রোল করছে, সেনাবাহিনী আছে। তবে এত কিছু থাকার পরেও, তাদের ইন্টেলিজেন্সে থাকার পরেও আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করলো প্রথম দিনই, ইসরায়েল এবং আমেরিকা। এখানে কি আপনার মনে হয় না তাদের যেই নিরাপত্তা সংস্থা আছে তাদের দুর্বলতার একটা বহিঃপ্রকাশ? আচ্ছা, এই জায়গাটায় আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দর্শকরা অথবা আমাদের দেশের যারা আছে তারা তো আসলে মুসলমান হিসেবে তারা ওভাবে চিন্তা করে জি। যে একটা আবেগ কাজ করে এখানে। বাট লজিক্যালি যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আজকে 11 দিন ধরে যুদ্ধ চলতেছে। জি কার বিরুদ্ধে যুদ্ধ? যুদ্ধ হচ্ছে পৃথিবীর 2টা পরাশক্তি। জি আমেরিকা ইজ এ নিউ পাওয়ার হোল্ডার, অ্যান্ড একই সাথে যেটা বলা হয় ইসরায়েলেরও কিন্তু পারমাণবিক শক্তি আছে। অ্যাবসলিউটলি। তাহলে এরকম 2টা রাষ্ট্রের বিরুদ্ধে আপনি যখন যুদ্ধ করেন, এবং আপনি লক্ষ্য করেন এই 2টা রাষ্ট্রের সাথে তাহলে আর কোন কোন রাষ্ট্র আছে পেছনে, শুধু নিউক্লিয়ার কান্ট্রিগুলোর কথাই বলি, চীন আর রাশিয়া ইরানের পক্ষে, জি। আর ওই দুজনের পক্ষে আছে বাকি ইংল্যান্ড এবং ফ্রান্স। ইংল্যান্ড এবং ফ্রান্স। রাইট? তার মানে ওই পরিমাণ শক্তি নিয়ে আমরা আমেরিকা- ইন্ডিয়ার কথা বলতে পারি, ইন্ডিয়া তাদের পক্ষে। হ্যাঁ, কিন্তু আপনি যেই যুদ্ধক্ষেত্রে আমেরিকা আছে জি। আর কারো আপনার গণার দরকার নেই, না। কারণ সে যে পরিমাণ ফায়ার পাওয়ার হোল্ড করে এবং মিলিটারি মাইট সে মানে দেখাইতে পারে, জি। এটা তো মানে ম্যাচ করার মতো এই পৃথিবীতে এই মুহূর্তে কেউ নাই, মানে ফেস টু ফেস ম্যাচ করার মতো কেউ জি। নাই। সেই আমেরিকা এবং ইসরায়েল মিলে 11 দিন ধরে ইরানের উপরে আক্রমণ চালাচ্ছে। অনেকেই যেটা আবেগের কারণে বুঝতে চায় না, ইরানের অবস্থা কিন্তু খুব খারাপ, এবং এটা বোঝার জন্য আপনার খুব বেশি চিন্তা করার দরকার নেই। আপনি খালি এটা চিন্তা করলে হবে যে কে ফাইট করতেছে কার বিরুদ্ধে, এইটুকু বুঝলেই বোঝার কথা। জি যে 11 দিন ধরে আমেরিকা এমন কোনো অপশন আকাশপথে বাদ রাখে নাই ইরানকে ধ্বংস করার জন্য। এবং এই যে ইন্টেলিজেন্স ফেইলিয়ারের যে ব্যাপারটা আপনি বললেন, অবশ্যই মানে ইরানের যেহেতু তাদের রিসোর্স কম, জি তেল বিক্রি করতে পারে না, টাকা পয়সা কম, সুতরাং তার ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, স্বাভাবিক। তার মিসাইল সিস্টেম ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, জি তার বিমান ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, তার ড্রোন ওয়ার্ল্ডের নাম্বার 1 হবে না, বাট স্টিল দে আর ট্রাইং এই জায়গায়। এবং এই জায়গাটাতে যেটা হয়েছে আয়াতুল্লাহর ব্যাপারে অনেকে বলেন যেটা, যে আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্ভবত পুতিনের কাছ থেকে, রাশিয়া থেকে হিন্টস দেয়া হয়েছিল যে আপনাকে লোকেট করার চেষ্টা করা হচ্ছে এবং আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। জি তখন নাকি আয়াতুল্লাহ খামেনি যেটা রিপ্লাই করছেন যে আমার এখন যে বয়স সেই বিবেচনায় আমি আপনার প্রস্তাব অনুযায়ী যদি রাশিয়াতে গিয়ে কোথাও নিরাপদ জায়গায় লুকাই
তাহলে আমি হয়তো প্রাণে বাঁচব, বাট ওরা তো ইভেনচুয়ালি ইরান অ্যাটাক করবে। Absolutely. তো আমি না থাকলে পরে এই অ্যাটাক মানে মানে এটার যে একটা ধকল, এই মানসিক যে একটা পিছিয়ে পড়া, এইটা নিয়ে আমেরিকার মতো একটা মানে শক্তির সাথে যুদ্ধ করা কঠিন। সুতরাং এই যুদ্ধের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দুজনের কে কোথায় আছে জানে। জি, ট্রাম্প কোথায় থাকে এটা ইরান জানে না, জানে নেতানিয়াহু কোথায় থাকে এটাও জানে, জানে আর আয়াতুল্লাহ কোথায় থাকতো এটা তারা জানতো। ওরা যেটা করছে যে তারা জানতো, প্লাস একই সাথে সেখানে আঘাত করার ক্ষমতা তাদের ছিল। জি, আজকে ট্রাম্প ওয়াশিংটনে থাকে, ইরানের কিন্তু আটলান্টিক ক্রস করে ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পকে কিছু করার সুযোগ নেই। যতই ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার ওয়াইফকে তুলে নিয়ে যাক, সবাই এটা নিয়ে রাগ করুক, যত যাই করুক, এটা করা সম্ভব না। তো এই জন্য আমি বললাম যে এখানে ইন্টেলিজেন্সের ফেইলিওর আছে। জি, এবং ইরানের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইরান কোনো ক্ষেত্রে, সেটা মিসাইল হোক, প্লেন হোক, সামুদ্রিক জাহাজ হোক, তারপরে ইভেন যেটা আমরা বলছি ইন্টেলিজেন্সের ক্ষেত্রে হোক, সে কিন্তু আমেরিকাকে আউটম্যাচ করার চেষ্টা অথবা প্ল্যান কখনো করে নাই। দ্যাট মানে এটা একটা লজিক্যাল প্ল্যান হতো না। সে যেটা করছে সেটা হচ্ছে যে তার যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে ইন্টেলিজেন্স কতটুকু স্ট্রং করা যায়। যেমন সে কিন্তু কয়দিন পর পর মোসাদের কিছু মানে গুপ্তচরকে ক্লিন করতেছে। ইভেন একটা নিউজ দেখলাম যে গত কিছুদিনের ভেতরে ওদের টপ জেনারেল যারা মারা গেছে, একজন জেনারেল সে ওই সবার মারা যাওয়ার সময় বেঁচে গেছে, এবং সন্দেহ করা হচ্ছে যে এই জেনারেল সম্ভবত মোসাদের এজেন্ট, তাদেরকে তথ্য সরবরাহ করছে, এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনির যে লোকেশনটা সে এই জেনারেলি বলে দিচ্ছে। ঠিক আছে, সো ইরান এই জায়গায় স্ট্রাগল করছে, বাট ইরানের প্রাইমারি ফোকাস হচ্ছে যে তার নিজের দেশের ডিফেন্সের জন্য যতটুকু দরকার মিসাইল, যতটুকু দরকার ইন্টেলিজেন্স, যতটুকু দরকার এয়ার পাওয়ার, এটা সে প্রায়োরিটি দিচ্ছে, কারণ এর বাইরে যাওয়ার মতো ইকোনমি তার এই মুহূর্তে নাই। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর পর আমরা দেখলাম যে তাদের সর্বোচ্চ নেতা যাকে নির্বাচিত করা হয়েছে উনি হচ্ছেন ওনার ছেলে। তো এখানে কি ইরান কি সঠিক নেতাকে নির্বাচন করলো, অথবা আমরা কি এটা বলতে পারি যে একজন আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার নির্বাচনের প্রসেসটা কি ইরানের, যার মাধ্যমে খামেনির ছেলে পুনরায় আবার এখানে নেতা হিসেবে আসলেন? এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে একটা ক্রাইসিস লিডারশিপ ম্যানেজমেন্ট চলছে। ইরানের যে নেতা সিলেকশন, সুপ্রিম লিডার সিলেকশন প্রসেসটা আসলে ওই পরিবারতান্ত্রিক নয়। যেমন আগে যে খোমেনি ছিল, তার কিন্তু কোনো আত্মীয় এই খামেনি ছিল না, যিনি মারা গেলেন। ইনি ছিলেন ওনার শিষ্য। সো আয়াতুল্লাহ যে জিনিসটা, এটা হচ্ছে একটা সার্টেইন ক্লাস, যেমন আমরা বলি মুফতি অথবা মৌলানা, তো সুনির্দিষ্ট যোগ্যতা থাকলে তাকে আমরা সেটা বলি। আচ্ছা, সো আয়াতুল্লাহ হওয়ার জন্য সুনির্দিষ্ট সেট অফ কোয়ালিফিকেশনস আছে, যেগুলো হইলে পরে তাকে আয়াতুল্লাহ লেভেলে ধরা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়। আয়াতুল্লাহ খামেনির ছেলের চেয়ে আয়াতুল্লাহ আলী আরেফি অথবা আরাফি এরকম একজন ছিল, যার কথা শোনা যাচ্ছিল যে সেই হবে নতুন আয়াতুল্লাহ। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে হঠাৎ করে ওভারঅল পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এবং এই যুদ্ধটার মোরাল ধরে রাখার জন্য, সাধারণ জনগণের মানে আকর্ষণটা ধরে রাখার জন্য মেবি হয়তো এই সিদ্ধান্তে তারা গিয়েছে। যদিও এ কথা অনস্বীকার্য যে ওই এখন যিনি আয়াতুল্লাহ হলেন, আগের আয়াতুল্লাহ খামেনির ছেলে, সে কিন্তু অযোগ্য না। তারও কিন্তু মানে ওই স্টাডিজ আছে, তারপর থিঙ্কিং আছে, অ্যাকমপ্লিশমেন্ট আছে। সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে ইরান হয়তো পরিস্থিতির কারণে এই পরিবারতান্ত্রিক যে সিদ্ধান্তটাতে যেতে হয়েছে তাদেরকে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরান কি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে?
এখন পর্যন্ত ভৌগোলিক এবং ঐতিহাসিক বাস্তবতা যেটা, জি সেটা হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার কোয়ালিশন ফোর্স ইরানের বিরুদ্ধে চালাচ্ছে যেটা, সেটা হচ্ছে আকাশপথে আক্রমণ। জি আকাশপথে আক্রমণ করে তো রেজিমই চেঞ্জ করা যায় না, হুম আর পুরা ইরানকে ধ্বংস করা সর্ট অফ সোট অফ। কারণ বলতেছি যে 40 কিলো চওড়া গাজা স্ট্রিপে যে পরিমাণ বোমা বর্ষণ করেছে, তারপরেও এখানে মানুষ বেঁচে আছে। আর আপনি ইরানের কথা যদি চিন্তা করেন, তাহলে ইরান ধরেন বাংলাদেশের 16 গুণ বড় একটা দেশ, ঠিক আছে? আমাদের হচ্ছে 1,44,000 সামথিং, ওদের 16,00,000 সামথিং, 1640 সামথিং। ঠিক আছে? জি তার মানে আমাদের চেয়ে 16 গুণ বড় একটা 16 গুণ রাষ্ট্র। বড়। এক নাম্বার, আপনি চিন্তা করেন যে কান্ট্রিটার সাইজ কত। আচ্ছা, এই কান্ট্রিটা আপনি এয়ারফোর্স দিতে পারবেনই না, ওটা বাদ দেন। আপনি যদি ইউএস আর্মি মানে এখন যদি এই কান্ট্রিতে যুদ্ধ করতে যেতে চায়, জি তাহলে মিনিমাম 7 থেকে 9 লাখ সৈন্য নিয়ে যাওয়া লাগবে। 7 থেকে 9 লাখ ইউএস সৈন্য নিয়ে তাকে ইরানে ঢুকতে হবে। জি আচ্ছা, আর ইরানকে পরাস্ত করে ইরানকে যদি ক্যাপচার করে রাখতে চায়, তাহলে মিনিমাম 12 লাখ সৈন্য লাগবে, 10 থেকে 12 লাখ সৈন্য লাগবে। আচ্ছা, এটা আমি মানে ভিয়েতনাম যুদ্ধের হিসাব, এটা কিভাবে হিসাবটা করলেন ভাই, বা কিভাবে হিসাবটা ক্যালকুলেট করলেন? এই যে ভিয়েতনাম যুদ্ধে যখন যারা গেল, তারপরে আফগানিস্তান যুদ্ধে যখন গেল, তারপরে ইরাকে যখন যুদ্ধ করতে আসলো, তখন এই পরিমাণ সৈন্য লাগছে, আচ্ছা এর চেয়ে কম লাগছে। এখন আমি যেটা করছি এই জায়গায়, যে আমি এটা অঙ্ক করে এটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ভিয়েতনামে যুদ্ধ চলছে প্রায় 20 বছর, জি ঠিক আছে? আফগানিস্তানের যুদ্ধ চলছে 20 বছর। সো এই দুইটাই প্রায় 20 বছরের যুদ্ধ, 40 বছর ভাই। ঠিক আছে? আর ইয়ার যুদ্ধটা অনেক ছোট ছিল, ইরাকের যুদ্ধের ওটার ডিউরেশন খুব কম ছিল, বাট ওটার মানে ব্যাপ্তি অনেক হাই ছিল। জি এই জায়গায় আমি ওই 3টা জায়গায় হিসাব করে দেখলাম যে ভিয়েতনামে যে 20 বছর যুদ্ধ করলো, ওই 20 বছরে তাদের টোটাল কত ট্রুপস ছিল, আর একটা নির্দিষ্ট সময় হায়েস্ট কত ছিল। একটা নির্দিষ্ট সময়ে হায়েস্ট ছিল, সেটা হচ্ছে প্রায় 5 লাখ প্লাস, আচ্ছা ঠিক আছে? তো একই রকমভাবে ইরাক এবং আফগানিস্তানেও আমি দেখলাম, দেখার পরে যে যেটা আমি বুঝলাম যে ওভারঅল আমাদের এই যে মিলিটারি মানে ফোর্স ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। যেমন ভাই। আগেকার সময় যুদ্ধে বলতো যে ক্লসউইজের একটা অ্যাটাক রেশিও ছিল, যে আপনি যদি একজনকে হারাইতে চান, একজন সৈন্যকে হারাইতে চান, তাহলে 3 জন সৈন্য নিয়ে আসতে হবে। এটাকে Okay. সাকসেস রেশিও বলে। এখন এটা একটু কমে গেছে, এটা আমেরিকার ক্ষেত্রে এটা বলে 1:1.5। আচ্ছা তো সেক্ষেত্রেও যদি হয়, তাহলে আমার হিসাব যেটা, সেটা হচ্ছে যে 7 থেকে 9 লাখ সৈন্য লাগবে হচ্ছে প্রাথমিক সাকসেস পাওয়ার জন্য। আর যদি ইরানকে ক্যাপচার করে ধরে রাখতে হয়, তাহলে মিনিমাম লাগবে হচ্ছে 10 থেকে 12 লাখ এটা হচ্ছে ইউএসএ ভাই। ইউএস আর্মির। ভাইয়া, আপনি যদি সামরিক শক্তি সম্পর্কে, বিশেষ করে ইরানের সামরিক শক্তি সম্পর্কে একটু বিস্তারিত বলেন। ইরানের বর্তমান যে সামরিক শক্তি আছে, ওরা তো আইআরজিসির আন্ডারে মানে কাজ করছে, এবং এই সামরিক শক্তিটা মূলত মিসাইল এবং ড্রোন নির্ভর। এবং এরা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে একে তো হচ্ছে তাদের ওই যে ঐতিহ্যের কথা বললাম, জি সে ঐতিহ্য আছে, পারস্য সভ্যতার ঐতিহ্য। জি আর এটা হচ্ছে 80 থেকে 88 সাল পর্যন্ত 8 বছর কিন্তু তারা অ্যাক্টিভলি যুদ্ধ করেছে। সো ওই যুদ্ধের অভিজ্ঞতা তাদের আছে। প্লাস যেটা হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে একমাত্র মানে সফল মুসলিম রাষ্ট্র তো ইরান। সো তারা আবার এই যে প্রক্সি যেগুলো আছে, যেমন লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিজ, তারপরে সিরিয়ান এবং ইরাকি যে ফ্যাকশনগুলো আছে ছোট ছোট, যেগুলো XIS, সো এই সব মানে প্রক্সিগুলোকে হ্যান্ডেল করেও তারা অভ্যস্ত। এবং তারা মূলত তাদের মিসাইল এবং ড্রোন সিস্টেম যেটা আছে, এইটার উপরে ব্যাপক গবেষণা করে এটাকে একটা ভালো লেভেলে নিয়ে গেছে, যেটার প্রমাণ আমরা পাচ্ছি খাইবার মিসাইল, তারপরে হচ্ছে ফাত্তা-2 মিসাইল, এই ধরনের মিসাইলের মাধ্যমে, যেটা মানে খুবই চমৎকার এবং বিধ্বংসী মিসাইল। জি ভাই। তো হ্যাঁ, অফকোর্স ইরান আর্মির পক্ষে আটলান্টিক ক্রস করে আমেরিকা যাওয়া সম্ভব না। আমেরিকা ওইভাবে আসলে কেউ যেতে পারে নাই। 2টা বিশ্বযুদ্ধ তারা মানে লড়ছে, জি কোনো বিশ্বযুদ্ধে আমেরিকার মাটিতে কোনো বোমাকে ফেলতে পারে নাই। জি সো ওইটা সম্ভব না। ইসরায়েলকে মানে যুদ্ধ করে
পরাস্ত করার মতো শক্তি আমি ইরানের ভেতরে দেখছি না, জি, কারণ ইসরায়েল মানেই তো হচ্ছে পিছনে আমেরিকা, পিছনে আমেরিকা। সেটা সম্ভব না। বাট এখন যেটা তারা শর্ত চাপিয়ে দিয়েছে যে ওকে আমরা যুদ্ধ থামাতে রাজি, কারণ যুদ্ধ থামানোর চাবি এই মুহূর্তে আসলে ইরানের হাতে। ইরানের হাতে। সো ইরান বলছে আমরা যুদ্ধ থামাতে রাজি আছি। প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে আর এই জীবনে আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় শর্ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ক্যান্টনমেন্ট থাকতে পারবে না। ওয়াও, তো মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্যান্টনমেন্ট আছে অনেকগুলো আছে। একটা, ধরেন এই থেকে আপনি যদি শুরু করেন, জি, এই কাতারে আছে, কুয়েতে আছে, বাহরাইনে আছে, তারপরে সৌদি আরবে আছে। আছে, লেবাননে আছে, জর্ডানে আছে, ইরাকে আছে, সিরিয়াতে আছে, জি, আর একটু উপরে গেলে আপনি দেখবেন যে টার্কিতেও আছে, জি, তুরস্কেও কিন্তু ইউএস ক্যান্টনমেন্ট আছে, এটা ন্যাটোর ফোর্সের আন্ডারে। জি, তো ইরান বলতেছে যে এই ক্যান্টনমেন্টগুলো সব এখান থেকে সরিয়ে দিতে হবে। জি। তো এই শর্ত সাপেক্ষে এখন মানে ইরান রাজি আছে এই যুদ্ধ বন্ধ করতে। তার মানে আমরা বলতে পারি ভাই এখন বল হচ্ছে ইরানের কোর্টে। অফকোর্স, কারণ এটা যুদ্ধ ওই ইরানের সম্ভবত একজন মন্ত্রী আরাকচি সম্ভবত বলছে যে যুদ্ধ অবশ্যই ইউএসএ শুরু করেছে, জি, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে এটা ডিসাইড করব ইমরান, মানে ইরান ইরান নির্ধারণ। যদিও গেম থিওরি বলতেছে ভিন্ন কথা। জি, গেম থিওরি অবশ্য বলছে যে ইরান অথবা মানে ইসরায়েল অথবা আমেরিকা, এদের কথায় যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ শেষ হবে অন্য আরেকটা কারণে। এই কারণটা কি হতে পারে ভাই? আচ্ছা, ওই কারণটা হচ্ছে স্টক। আচ্ছা, মানে দুজনের ভিতরে কোনো একজনের স্টক আগে শেষ হয়ে যাবে। কিসের স্টক? অস্ত্রের stock। অস্ত্রের স্টক। তো এইটা বোঝার জন্য যেটা দরকার জানা, সেটা হচ্ছে যে ইরান মূলত কিন্তু একটু সস্তা টাইপের মিসাইল এবং সস্তা টাইপের ড্রোন তৈরি করে। জি, যেমন রিসেন্ট একটা ইনসিডেন্ট আমি যেটা উদাহরণ হিসেবে বলতে পারি, যে ইরান একটা মিসাইল ছাড়লো যেটা $50,000 মূল্যের। জি, এইটা ইসরায়েলে পৌঁছানোর আগে বিভিন্ন জায়গা থেকে 11টা ইন্টারসেপ্টর ফায়ার করা হলো। তো একটা ইন্টারসেপ্টরের দাম হচ্ছে $1 মিলিয়ন। জি, তাইলে কি হলো, $50,000 দামের আপনি একটা মানে মিসাইলকে ধ্বংস করার জন্য $11 মিলিয়ন খরচ করলেন, রাইট? হিউজ। এটা তো একটা ক্ষেত্রে বললাম। এবং এই ক্ষেত্রে মজার ঘটনা যেটা হয়েছে, ইরান বিশ্বে এই প্রথম এই টেকনিকটা ফলো করে সাফল্য পাইলো এবং এখন পর্যন্ত পাচ্ছে। আর অনেকেই হয়তো বলবে যে মানে টেকনিকটা কি ভাই, মানে চিপে মিসাইল তৈরি করা নাকি? টেকনিকটা বেশ কয়েকটা জিনিসের কম্বিনেশন। জি। এটা হচ্ছে হাইব্রিড ওয়ার, অ্যাসিমেট্রিক ওয়ার আর অ্যাট্রিশন ওয়ার। জি। তিন রকমের জিনিস। ওকে, তো এই তিনটার সে একটা কম্বিনেশন আছে। কম্বিনেশন কি? নাম্বার 1 যেটা করছে সেটা হচ্ছে সে অতি মানে হাইটেক যে মানে আমেরিকান টেকনোলজি আছে এটার এগেনস্টে হাইটেক হয়ে ফাইট করার চেষ্টা করে নাই। ওকে, সে সস্তা জিনিস দিয়ে তার হাইটেক জিনিস বেশি খরচ করাইছে। ওই যেটা আমি বললাম যে আমি $50,000 একটা মিসাইল পাঠাচ্ছি, জি। বাট তোমার $11 মিলিয়ন ধসায় দিচ্ছি। জি, এবার আসি হচ্ছে আপনার দ্বিতীয় যে টেকনিকটা সে ফলো করছে, জি, সেটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যের ইউএস ক্যান্টনমেন্টগুলো আছে, জি, এই ক্যান্টনমেন্টগুলোতে কিন্তু রাডার সিস্টেম আছে। সে খুব পরিকল্পিতভাবে রাশিয়ান এবং চাইনিজ তথ্য এবং টেকনোলজির সহায়তা নিয়ে জি, এই রাডারগুলো ধ্বংস করা শুরু করছে। আচ্ছা, আচ্ছা, যেমন থার্ড যখন ধ্বংস হলো, ইট ওয়াজ রিয়েলি মানে ড্যামেজিং ফর আমেরিকা, কারণ 4 বছর লাগবে এই থার্ডের আবার এটা এখানে বসাইতে হলে। আচ্ছা, এটা মানে প্লাগ অ্যান্ড প্লে না, ইট টেক্স টাইম। আচ্ছা, আবার এই যে থার্ডের যে ইয়ে ছিল, এই ওখানে যে ইন্টারসেপ্টরগুলো ছিল, জি, এই ইন্টারসেপ্টর এত দামি যে আমেরিকার মতো প্রোডাকশন লাইন বছরে অনলি 96টা তৈরি করতে পারে এক বছরে। আচ্ছা, ইন্টারসেপ্টরটা কি ভাই? এটা ইন্টারসেপ্টর মানে হচ্ছে আপনি একটা মিসাইল ছাড়লেন, এই মিসাইলটাকে থামানোর জন্য যে কটা মিসাইল ছাড়া হয়, জি। প্যাট্রিয়ট বলি আমরা। জি, প্যাট্রিয়ট এবং থার্ড আলাদা। জি, প্যাট্রিয়টের মানে একটু ধরেন যে আমি সহজে যদি বলি, প্যাট্রিয়টটা একটু কম দামি, থার্ড আরও বেশি দামি। আচ্ছা, ঠিক আছে। সো এই যে মিসাইলগুলো, এগুলোকে বলে ইন্টারসেপ্টর। ওকে, এখন তাহলে এতদিন পর্যন্ত ইসরায়েলকে কেউ ফুলের টোকা কেন দিতে পারে নাই? কারণ আপনি ফুল মারলেও এটা থার্ড অথবা প্যাট্রিয়ট দিয়ে সে থামায় দিত। জি, ইরান করলো কি, এই প্রথম তার যুদ্ধের টেকনিকে চেঞ্জ আনলো।
সে আমেরিকান সৈন্য অথবা ইসরায়েলের সৈন্যের ব্যাপারে মাথা ঘামালো না। সে করলো কি, আস্তে আস্তে এই যে আইজ অ্যান্ড ইয়ার্সগুলো আছে এগুলো ধ্বংস করলো। এর ফলে একটা ভয়াবহ জিনিস ঘটলো। আগে যেটা হতো যে আপনি ইরান থেকে যখন একটা মিসাইল মারবেন, জি এই মিসাইলটা আকাশে ওঠার মাত্র, মানে মিসাইলটা লঞ্চ হওয়া মাত্র ইসরায়েল টের পেয়ে যেত আমেরিকান এই টেকনোলজির কারণে, জি এবং তারা কম বেশি 20 মিনিট সময় পেত আচ্ছা, একটা মিসাইলকে ধ্বংস করতে। একটা মিসাইল মানে ইন্টারসেপ্ট করতে জি তারা 20 মিনিটেরও বেশি সময় পাইত। ওকে। আর এই যে চোখগুলো ধ্বংস হওয়ার কারণে জর্ডানে, সৌদি আরবে এবং বাহরাইনে জি। যে রাডারগুলো আছে, এই রাডারগুলো ধ্বংস হওয়ার কারণে এখন 20 মিনিটের জায়গায় তারা অনলি 1.5 মিনিট সময় পায়। ও ঠিক আছে। এবং এই জন্য আপনি দেখবেন যে গত 3-4 দিন ধরে ইসরায়েলের ওপরে অনেক অ্যাকুরেটলি এই মিসাইল আক্রমণ চলছে, এবং এই মিসাইল আক্রমণের ভয়াবহতা এমন যে অনেক ইসরায়েলিরা নাকি বলছে যে ইসরায়েলের তেলাবিব শহর দেখতে এখন একটা গাজার মতো হয়ে গেছে। ঠিক আছে। তো মানে এই জায়গাটাতে ইরান যে টেকনিকটা ফলো করতেছে, জি হ্যাঁ। এই টেকনিকটা সস্তা টেকনিক বাট সফল টেকনিক, জি কার্যকরী টেকনিক। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই জায়গায় ওই মানে ইনফ্যান্ট্রি ফোর্সেস না আসবে, গ্রাউন্ড ফোর্সেস না আসবে, ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে আমেরিকা এই যুদ্ধের কোনো ফলাফল আনতে পারবে না। যুদ্ধে জয়ী হতে হলে কি অবশ্যই গ্রাউন্ড ফোর্সেস বা ভূমিতে যে বাহিনী তাকে মুভ করতে হয় বা তাকে সেটা জয় করতে হয়? বিষয়টা কিরকম? এটা সামান্য কিছু ডিবেট ছাড়া এটা এরকমই। আচ্ছা হ্যাঁ, আমরা জানি যে ইরানের অনেকগুলো বাহিনী আছে, বিশেষ করে যেটা মধ্যপ্রাচ্যে সবাই এটা নিয়ে অনেক শঙ্কিত, বিশেষ করে সুন্নি কান্ট্রিগুলো। তাদের আইআরজিসি বাহিনী আছে, সেনাবাহিনী আছে, ইন্টেলিজেন্সি আছে, তাদের যে বিভিন্ন রকমের সেনাবাহিনী, তাদের সম্পর্কে যদি কিছু বলেন। না, ওদের মূলত আমি যেটা দেখছি যে ওদের মূল সেনাবাহিনী একটা, আর একটা হচ্ছে আইআরজিসি। আইআরজিসি হচ্ছে ওদের মানে পলিটিক্যাল আর্মির মতো, যেটা চাইনিজ যে আর্মি আছে ওইটাও কিন্তু চায়নার মেইন আর্মি না, ওটা হচ্ছে মানে পিপলস আর্মি বলে ওরা, পলিটিক্যাল পার্টির আর্মি এটা। সো এরকমভাবে ওর একটা ব্লেন্ডিং ওই জায়গায় আছে। আর তার সাথে তাদের বেশ কিছু মানে প্রক্সি আছে, এদেরকে নিয়েই হচ্ছে ইরানিয়ান মেইন শক্তি আর কি। ভাইয়া, আমরা দেখছি যে ইরান অনেক বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা করে ফেলেছে। তো আপনার কি মনে হয়, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে বা ভবিষ্যতে আদৌ করতে পারবে? আমার কাছে যেটা মনে হয়, ইরান মানে পারমাণবিক সক্ষমতা অর্জনের চূড়ান্ত পর্যায়ে ছিল, এবং তারা এই মানে পারমাণবিক অস্ত্র হয়তো চাইলেই বানাতে পারতো, ওরকম জি। একটা অবস্থায় ছিল। কারণ এক একটা দেশের না রিকোয়ারমেন্ট এক এক রকম। যেমন মজার ব্যাপার যেটা, নাম্বার 1, যে পৃথিবীতে আমেরিকা হচ্ছে একমাত্র রাষ্ট্র জি যেই রাষ্ট্রটা পারমাণবিক অস্ত্র পৃথিবীতে ব্যবহার করছে একমাত্র। ওকে। এবং এটা হচ্ছে 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে তারা ব্যবহার করল। জি অনেকে বলে যে ওই সময় হিরোশিমা এবং নাগাসাকিতে এই বোমা ব্যবহারের আর দরকার ছিল না, কারণ অলরেডি জাপান তখন আত্মসমর্পণের ব্যাপারে কথা শুরু করে দিয়েছিল। জি কিন্তু আমেরিকা দেখলো যে আবার কবে বিশ্বযুদ্ধ লাগবে, আমি আবার কবে এই জিনিস টেস্ট করবো, তার চেয়ে এখন করে ফেলি। তো এটা নিয়ে বিতর্ক আছে এখনো, জি। যে এটা অপ্রয়োজনীয় ছিল। তো পৃথিবীতে একমাত্র এই পারমাণবিক বোমা ব্যবহারের অভিজ্ঞতা তাহলে আমেরিকারই আছে। জি আচ্ছা, এরপরে এই পারমাণবিক বোমা আর কার কার আছে? টোটাল পৃথিবীতে 9টা দেশের আছে। এর ভিতরে 5টা দেশ আছে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চীন। জি এই 5টা দেশের আছে হচ্ছে এরা যেহেতু বিগ 5, জাতিসংঘে আপনি দেখবেন যে এই 5জনই কিন্তু ভেটো দেয় বা ভোট দেয়। ভেটো পাওয়ার আছে। তো তার মানে কি, যাদের পারমাণবিক সক্ষমতা আছে তারা ভেটো দিতে পারে। জি তো এটা গেল একটা অংশ। এ বাদে আরও 4টা কান্ট্রি আছে, যে 4টা কান্ট্রির পারমাণবিক সক্ষমতা আছে। কার কার? ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল। আচ্ছা, এই হচ্ছে টোটাল 9টা কান্ট্রি। 9টা। আরেকটা কান্ট্রি আছে যে কান্ট্রিটার মানে পারমাণবিক সক্ষমতা ছিল, কিন্তু তারা স্বেচ্ছায় এটা ধ্বংস করে ফেলছে। সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, ওকে। তাদের পারমাণবিক সক্ষমতা ছিল, জি। কিন্তু তারা এটা ধ্বংস করে ফেলছে। আবার আরেকটা কান্ট্রি আছে যে কান্ট্রির পারমাণবিক সক্ষমতা ছিল, যেটা তারা দিয়ে দিছে। এটা হচ্ছে ইউক্রেন। আচ্ছা ইউক্রেন একসময় তাদের এই পারমাণবিক বোমাগুলা রাশিয়াকে ফেরত দিয়ে দিছিল। জি তো এই হচ্ছে পারমাণবিক বোমার গল্প। জি
এর ভেতরে ইরানের কাছে তো মানে আমেরিকা এই পুরো প্রোগ্রামটাই দিয়েছিল, জি এবং তারা এই প্রোগ্রামের উপর বেস করেই ইউরেনিয়াম এনরিচ করতেছিল। জি সো ইউরেনিয়াম এনরিচমেন্ট এমন একটা পর্যায়ে ছিল যেখান থেকে মানে ধারণা করা হয় যে চাইলেই 7 থেকে 10 দিনের ভেতরে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। জি আর আমেরিকা তো বারবার বলতেছে যে আমরা তাদের এই পারমাণবিক বোমার সক্ষমতা ধ্বংস করতে চাই। প্রশ্ন এটা হইতেই পারে যে পৃথিবীতে আরও 9টা দেশের পারমাণবিক বোমা আছে, তাহলে ইরান কেন পাবে না? এটা কেন তার অধিকার না? অ্যাবসলিউটলি ভাই। তো এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে না এই পৃথিবীতে। কিন্তু সবাই যে প্রশ্নটা জিজ্ঞেস করতেছে যে গত বছরই তুমি একবার বললা যে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে গেছো, এই বছর আবার কই থেকে আসলো? এই 1 বছরের ভিতরে সে কিভাবে এনরিচ করলো? এটা তো সম্ভব না। সম্ভব না। সো এই কারণে আমি মনে করি যে যদি ইরানের পারমাণবিক সক্ষমতা থেকেই থাকে, জি তাইলে এটা গত বছরের আগেই হয়ে গেছে। ওকে কিছু ওয়ারহেড হয়তো তার আছে। জি আর যদি তার তখন না থেকে থাকে, তাহলে এখন নতুন করে এই মানে ভোলাটাইল পরিস্থিতিতে তাকে যদি রেডিমেড ওয়ারহেড রাশিয়া অথবা চীন সাপ্লাই না করে, তাহলে তার পক্ষে এখন ঠান্ডা মাথায় বসে পারমাণবিক বোমা তৈরি করাটা কেন জানি আমার কাছে মনে হয় বেশ চ্যালেঞ্জিং। ভাইয়া, আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে যুদ্ধে। এর মধ্যে ইরান দেখতে পাচ্ছি যে এক ধরনের মিসাইল ইউজ করছে, এবং যেই মিসাইল তারা যেখানে টার্গেট করে পাঠাচ্ছে সেখানে যাওয়ার সময় তারা আরও বিভিন্ন রকমের বারুদ বা ইন্টারসেপ্টার বেশ কিছু ওইখান থেকে আরও ছোটো ছোটো মিসাইল বা কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মিসাইল ইরান থেকে হয়তো ইসরায়েল যাচ্ছে তেলাবিবে ঢোকার পরপরই ওইখান থেকে আরও ছোটো ছোটো মিসাইলের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, বা ইসরায়েল দেখা যাচ্ছে ওই মিসাইলটাকে ধ্বংস করে দিচ্ছে, তারপরেও সেটা থেকে ওই ধ্বংস হওয়ার আগে বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা কোন ধরনের মিসাইল ইউজ করছে ইরান? না, এটা এই ধরনের বোমা আছে অলরেডি, আর্টিলারি শেলই আছে, এটা ক্যানিস্টার বোমা বলে। জি ক্যানিস্টার শেল মানে হচ্ছে আপনি একটা বড় শেলের ভেতরে এরকম ছোট ছোট আবার শেল, আপনি জাস্ট কল্পনা করেন যে আপনি একটা এত বড় একটা বোমা বানাইলেন, জি এই বোমার ভিতরে আপনি 10টা গ্রেনেড সাজায় রাখলেন, তাহলে কি হলো? এই বোমাটা যখন বাস্ট হবে, ভেতর থেকে 10টা গ্রেনেডও বাস্ট হবে আলাদা আলাদাভাবে। তো এইটা হচ্ছে বেস কনসেপ্ট। এই কনসেপ্টটা এই কারণে করা হয় যে আপনি যখন প্রায় ধরেন 500-600 কিলোমিটার দূরে ট্রাভেল করে যখন মিসাইলটা যাওয়ার পরে এটা যখন হিট করে, তখন আপনি যদি একটা মাত্র রাখেন, মিসাইল ভর্তি বোমা রাখেন, জি ভাই, ওয়ারহেড, তাহলে এক ধরনের ক্ষতি হবে। আর যখন আপনি ছোট ছোট ক্যানিস্টারের মতো করে ছড়ায় দিবেন, এতে ক্ষতিটা অন্যরকম হয় কি, যে একটা বোমা একবার পড়লো, একবার বাস্ট হলো, একটা বিল্ডিং ধ্বংস হয়ে গেল। জি ভাই। কিন্তু এরকম ছোট ছোট বোমা যখন একটা এলাকায় ছড়ায় পড়ে, তখন না যেটা হয় যে এই এলাকা জুড়ে আপনার সাধারণ মানুষের হাঁটা চলা তখন ডিফিকাল্ট হয়ে যায়। জি ভাই। কারণ এটা অনেকটা ওই যে মাইনের মতো বাস্ট হতে পারে, এবং এর কারণে যেটা হয় যে বোমা আপনি হয়তো আজকে এটা ফেললেন, আজ থেকে দেখা গেলো 6 মাস 7 মাস 8 মাস পরেও এটার কারণে এটা আবার ব্লাস্ট হতে পারে, ব্লাস্ট হচ্ছে। এটা ব্লাস্ট না হলে ওইটা না হলে ওইটা। আর একটা হচ্ছে যে এই ধরনের বোমা যখন আপনি কোথাও ফেলবেন, তখন এটা ক্লিয়ার করতে অনেক সময় লাগে। সো এটার পিছনে আপনার প্রচুর বোম ডিসপোজাল এফোর্ট দেওয়া লাগে। সো এইটা খুব ডিস্টারবেন্স একটা বোমা। ভাই এটার নাম কি এই মিসাইলটার? ক্যানিস্টার সোর্স অফ, ক্যানিস্টার সোর্স। মানে এটার ক্যানিস্টার মানে হচ্ছে যে আপনি বড় একটা খোলের ভিতরে ছোট ছোট জিনিস ঢুকে রাখেন। বা ইরানের এই যুদ্ধে বা মিসাইল যে তারা ব্যবহার করছে বা মিসাইল তারা ছুটছে, এই ক্ষেত্রে কি নর্থ কোরিয়া, যাকে আমরা বলি মিসাইল ম্যান, কিম জং উন, সে কি সহযোগিতা করছে এই মিসাইল তৈরির ক্ষেত্রে, বা মিসাইল দিয়ে ইরানকে এখন সহযোগিতা করছে? উত্তর কোরিয়া নিজে কিন্তু খুব একটা শক্তিশালী অথবা ধনী রাষ্ট্র না। জি। এবং উত্তর কোরিয়ার মানে অনেকে মজা করে যে ওই মাঝে মাঝে বলে যে এতগুলো খেলনা নিয়ে আমি খেলতে আসলাম, কেউ আমাকে খেলায় নিচ্ছে না। কিম জং এর এরকম একটা কার্টুন অথবা ট্রল বানায় অনেক। জি। বাট আসলে বাস্তবতাটা ভিন্ন। উত্তর কোরিয়া কিন্তু এমন কোনো খনিজ তেল সমৃদ্ধ অথবা স্বর্ণ সমৃদ্ধ অথবা হীরার খনি সমৃদ্ধ দেশ না। জি। দ্বিতীয়ত যেটা হলো যে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার সবসময় একটা টেনশন চলছে। সুতরাং উত্তর কোরিয়ার যাবতীয় ধ্যান জ্ঞান এবং মানে অস্ত্রের বিস্তার হচ্ছে দক্ষিণ কোরিয়াকে টার্গেট করে। ওকে। এর বাইরে তার আসলে ওরকম ব্যাপ্তি নাই। এবার আসি তৃতীয়ত, ইরানের সাথে উত্তর কোরিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে কিছু টেকনোলজি অথবা কাঁচামাল হয়তো এক্সচেঞ্জ হলেও হতে পারে আগে।
বাট আমার কাছে কেন জানি মনে হয় যে উত্তর কোরিয়ার কাছে যা আছে তার চেয়ে বেটার টেকনোলজি ইরানের কাছে অলরেডি আছে। আছে। সুতরাং উত্তর কোরিয়ার আসলে দেওয়ার কিছু নাই এখানে, আগে থেকে দেওয়ার কিছু নাই। বরং ইরানের গবেষণা হয়তো ইয়েতে উত্তর কোরিয়াতে হেল্প করে থাকতে পারে, জি। যেহেতু দুইটা দেশই আমেরিকান স্যাংশনের আন্ডারে পড়ে। আর ইদানিং শুনলাম যে খবর আসতেছে যে উত্তর কোরিয়া নাকি কিছু মিসাইল মানে তাদেরকে দিবে, কিন্তু এটা আবার বলছে যে যদি ইরান চায়। আচ্ছা। এখন এই জাতীয় ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যুদ্ধে যেটা হয় যে একটা হচ্ছে ধরেন ইরানের চাওয়ার সক্ষমতা। এখন আমি আপনার কাছে একটা জিনিস চাইলাম, কথার কথা, আমি জানি যে এই জিনিসটা আপনি আমাকে দিতে পারবেন না, জি ভাই। তাহলে এই চাওয়ার তো কোনো মানে হয় না। দ্বিতীয়ত হচ্ছে আমি জানি যে এই জিনিসটা চাইলে আপনি আমাকে দিতে পারবেন, কিন্তু আমি নিতে পারবো না, মানে নেয়ার মিন্সটা নাই আমার কাছে, বা ওয়েটা নাই, ওইটা নাই, তার মানে এই চাওয়াটাও বৃথা। বিধা। সুতরাং আন্তর্জাতিক লেহাজে নর্মালি যেই জিনিস মানে পসিবল না, প্লসিবল না, জি। ওইটা নর্মালি কেউ চায় না। যেমন পুতিন কিন্তু অলরেডি বলছে যে ইরান আমার কাছে এখন পর্যন্ত কোনো সামরিক সহায়তা চায় নাই ফর্মালি, সে নিজেই যুদ্ধ করতে চাচ্ছে। দ্যাটস নর্মাল, ইরানের মতো একটা কান্ট্রি আরেকজনের ভরসায় বসে থাকবে না, এটা জানা কথা। কারণ এই যুদ্ধে মজার জিনিসগুলো আপনার বুঝতে হবে। রাশিয়া অথবা চায়না তারা কি আমেরিকার মতো করে চাইনিজ অথবা রাশিয়ান ট্রুপস পাঠাইছে ইরানের জন্য? পাঠাবে না। কারণ কি ভাই? কারণ ইন্টারন্যাশনালি এবং ঐতিহাসিকভাবে রাশিয়া এবং চীন কখনো আরেকজনের যুদ্ধে নিজে সৈন্য দেয় না। ওকে। এটা একমাত্র আমেরিকাই দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে রাশিয়ার ইন্টারেস্ট আপনার বুঝতে হবে। রাশিয়ার ইন্টারেস্টটা কি? রাশিয়ার ইন্টারেস্ট হচ্ছে আমি ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছি, এই জায়গায় আমেরিকা তো ঝামেলা করতেছে। এখন আমেরিকাকে যদি আমি ইরানের সাথে লাগায় রাখতে পারি ওখানে কিছুদিন, তাহলে আমার এখানে একটু লোড কমবে। এবং যখন থেকে ইরানের সাথে আমেরিকার যুদ্ধটা লাগলো, তখনই কিন্তু অলরেডি ইউরোপে গ্যাস দেওয়া বন্ধ করে দিচ্ছে পুতিন। দ্বিতীয়ত পুতিন যেটা করছে, ওই ভলদিমির জেলেনস্কিকে নতুন করে রিভাইজ প্রস্তাব দিছে যে আমি যা চাই এটা দিয়ে তুমি যুদ্ধবিরতি মানবা কিনা, প্রেশার দিচ্ছে। তৃতীয়ত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি তেল বিক্রি করতেছে রাশিয়া। আচ্ছা ইভেন বাংলাদেশ আমেরিকার কাছে নাকি অনুমতি চাইছে যে আমরা রাশিয়ান তেল কিনতে চাই। আচ্ছা। ঠিক আছে, অনেকে এটা নিয়ে মানে হাসাহাসি করতেছে, এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ যে বাংলাদেশ কেন আমেরিকার কাছে পারমিশন চাইবে। বাংলাদেশ তো নিজেই নিয়ে আসতে পারে, নিয়ে আসতে পারে, বাট গ্লোবাল পলিটিক্সটা না এভাবে হয় না। গ্লোবাল পলিটিক্সে অনেক ইফস অ্যান্ড বার্ডস থাকে, যেটা ধরেন মানে আমরা অনেক সময় আমাদের পাবলিক যারা খুব নর্মালি রাষ্ট্র ব্যবস্থাটাকে বোঝার চেষ্টা করে, তারা এরকম অনেক সময় সব কিছু জানতে চায়। সব কিছু কেউ জানাবে না আপনাকে। এটা মনে করেন যে ধরেন আপনি একটা চুক্তি করলাম, এই চুক্তিতে আপনি কোন বেসিসে রেট কত ধরলাম, এটা কি আরেকজনকে জানাবো আমি? না ভাই, কখনোই না। আমার লাভের মানে আপনি যে কোনো একটা কোম্পানিতে গিয়ে, আচ্ছা এই যেই লোকটা বলতেছে যে আমাকে সব চুক্তি ওপেন করে দেন, ওই কোম্পানির আমি বলতেছি আচ্ছা আপনি জানতো গিয়ে মানে কথার কথা বলছি, প্রাণ কোম্পানির গিয়ে বলেন তো যে কোন প্রোডাক্টে কত লাভ কীভাবে কী করতেছে ওটা আপনি জানেন? আপনাকে জানায় না, আপনি কেন আশা করতেছেন রাষ্ট্র তার সব চুক্তি আপনার ওপেন করে দিয়ে? তাই তো। তো এটা কেস টু কেস বেসিসে এরকম হয়। আচ্ছা, তো এখন রাশিয়ার মজা হচ্ছে যে সে এখন ধুমায় তেল বিক্রি করতেছে, গ্যাস বিক্রি করবে। আচ্ছা, চীনের ব্যাপারটা কি? চীন হচ্ছে ইরানের সবচেয়ে বেশি তেল ক্রেতা, আচ্ছা, মানে নাম্বার ওয়ান বায়ার। তো ইরান মানে চায়না চিন্তা করছে যেটা, যে ঠিক আছে ইরান একটু যুদ্ধ খেলুক ওদিকে, তাহলে আমার লাভ কি? ওটা তেল বিক্রি করতে হবে ইরানের। আগে যেই তেল 100 টাকা দিয়ে বিক্রি করতো, এখন সে চায়নাকে বলবে আমি 80তেও দিব তোমাকে, অসুবিধা নেই। আর তো কেউ কিনছে না, সো লাভ একদিক থেকে। দ্বিতীয়ত চায়নার একটা মজার হ্যাবিট আছে, সেটা হচ্ছে সে দেখবেন যে পাকিস্তানকে হঠাৎ করে জেএফসি বিমান দিল, আবার PL-15 ক্ষেপণাস্ত্র দিল, দুইটা দিয়ে সে টেস্ট করলো যে এটা দিয়ে রাফাল বিমান পরে কিনা। তো পাকিস্তান তো রাফাল বিমান ফেলে দিছে, সো ওর কিন্তু টেস্ট হয়ে গেল, যুদ্ধ করা লাগলো না, কিন্তু ওর টেকনোলজিটা টেস্ট করা হয়ে গেল। এটা গেল আরেকটা অংশ। আচ্ছা, তাহলে রাশিয়া এবং চীন এদের দুইজনের কেউই ধরেন যে সরাসরি কিন্তু ইরানের সহায়তা আসছে, টেকনোলজি দিয়ে বিভিন্নভাবে হয়তো সহযোগিতা আসবে, পরোক্ষভাবে হেল্প করছে এই জায়গায়। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখলাম যে যেটা হচ্ছে যেটা আবার ওই কথায় ফিরে আসি যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যে হত্যা করলো, তো ভাইয়া ইরানের কি নিজস্ব কোনো আকাশ সুরক্ষা ব্যবস্থা নেই, বা তাদের শক্তিশালী না, বা বিমান ব্যবস্থা নেই? আছে, ওদের বিমান বাহিনী আছে। ইভেন ওদের বিমান বাহিনীতে সেই 1954 সালের পরে সার সময় যে কিছু বিমান পাইছিল আমেরিকার কাছ থেকে গিফট হিসেবে, ওই বিমানও আছে, কিছু রাশিয়ান বিমানও আছে।
বাট মানে ইরানের যে বিমান শক্তি আছে অথবা রাডার শক্তি আছে, জি, এইটা ইসরায়েল অথবা আমেরিকার যে বিমান অথবা রাডার শক্তি আছে সেই তুলনায় কিছুই না। আচ্ছা। এবং আমার কাছে মনে হয়েছে যে ইরান এই জায়গায় খুব ভালো একটা কাজ করছে। কিভাবে ভাই? আপনি তো আমেরিকান টেকনোলজির এগেনস্টে ফাইট করে পারবেন না এখন, মানে কম্পিটিশন করেও পারবেন না। আপনার ওই টাকা আছে না, নাই। তো আমিও এই জন্যই বলি যে বাংলাদেশের উচিত যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রে যারা আছে সেই রাষ্ট্রের যে বিমান আছে ওই বিমানের সাথে টেক্কা দেওয়ার মতো বিমানের আমার কেনার দরকার নেই। আমার দরকার এয়ার ডিফেন্স, ওকে, যাতে ওই বিমান আমার এটার ভিতরে ঢুকতে না পারে। জি, ওর যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের চেয়ে বেটার ট্যাঙ্ক আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম, যাতে ও ট্যাঙ্ক নিয়ে আমার এখানে আসতে না পারে, আর আসলে ঢোকার পরে যাতে বের না হতে পারে। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। যেমন ইরান এখন কি করতেছে এই জায়গায়, ইরান যেটা করছে যে আমেরিকা এবং ইসরায়েলকে মোটামুটি ঠেকায় সে এবার পুরা মধ্যপ্রাচ্যে একটা আগুন ধরায় দিছে। হরমুজ বন্ধ করে দিল, তারপরে কাতারের এলএনজি প্ল্যান্টে অ্যাটাক করলো, জি, তারপরে হাইফাতে ইসরায়েলের যে তেল শোধনাগার আছে ওটাতে অ্যাটাক করলো। আবার হুমকি দিচ্ছে যে দুবাই এবং সৌদি আরব, ওদের তো নিজস্ব পানি নাই, পানি নেই, তারা সমুদ্রের পানি শোধন করে পানি বানায়, যে পানি খায়। তো ইরান হুমকি দিচ্ছে যে আমি এই 2টা শোধনাগারে মিসাইল মারবো, এবং ডেঞ্জারাস অবস্থা। এই 2টাতে যদি মিসাইল মারে আর এই 2টা যদি অচল হয়ে যায়, তাহলে নতুন করে এই সিস্টেম ডেভেলপ করার আগ পর্যন্ত মাত্র 14 দিন চলতে পারবে এই 2টা দেশ পানি দিয়ে। তারপরে তারা সিঙ্গাপুরের মতো পানি কিনতে হবে। ঠিক আছে, চ্যালেঞ্জ হয়ে যাবে। রাইট। তো দিজ আর দ্য মানে ইরানের যে সক্ষমতা আছে, বিমান সক্ষমতা, আমি ওইটার ব্যাপারে মানে আমি যেটা লজিক্যাল মনে করছি, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে ইউএসের বিমানকে টেক্কা দেওয়ার মতো বিমান প্রডিউস করা অথবা কেনা ইরানের পক্ষে সম্ভব না। বরং ইরান একটা দারুণ কাজ করছে, যেটা অনেকে জানে অনেকে জানে না। আমি দেখলাম হামাসদের সুড়ঙ্গ ছিল না, জি, এটাকে বলে হচ্ছে বাংকার বলে নাকি, গাজা মেট্রো। গাজা মেট্রো, ঠিক আছে, 40 কিলো হামাসের নিচ দিয়ে এরকম কিছু সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গের জন্য নাকি ইসরায়েলি বাহিনী যুদ্ধ জিততে পারলো না। আচ্ছা, সুড়ঙ্গ এত এফেক্টিভ। ইরান যেটা করছে, ইরাক এবং ইরানের সীমান্ত যেটা আছে, এই সীমান্তের নিচে একটা মিসাইল সিটি বানাইছে আচ্ছা, উইথ 4 লেন সড়ক। ঠিক আছে, মানে তাহলে তো ভাই তো ঢাকা সিটি হয়ে গেল, মানে সিটি রোড হয়ে গেল। হ্যাঁ, না এরকম ঘটনা এর আগেও ঘটছে, ভিয়েতনামেও ঘটছে। ভিয়েতনামে আমেরিকার সবচেয়ে বড় যে ক্যাম্পটা ছিল, জি, এই ক্যাম্পের নিচে ভিয়েতনামীদের সুড়ঙ্গ ছিল, আচ্ছা, ওদের সবচেয়ে বড় সুড়ঙ্গ ছিল ওখানে। আচ্ছা, এবং প্রায়ই এরকম নাকি হইতো যে রাতে তারা দেখতো যে হঠাৎ করে ক্যাম্পের ভিতরে আগুন লাগতেছে, শূন্য মারা যাচ্ছে, কিন্তু কে মারতেছে এটা তারা বুঝতেছে না। তো অনেক পরে এসে আমেরিকান ইঞ্জিনিয়ার্সের একজন অফিসার আবিষ্কার করলো যে ক্যাম্পের বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত আছে যেটা মুখ ঢেকে রাখা হয়। ওই ভিয়েতনামি সৈন্যরা রাত্রে এটা দিয়ে এসে এই আক্রমণগুলো চালাইতো। আচ্ছা, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে অনেকে বলে না না এই ইরানের মানে কিসের আবার ক্ষেপণাস্ত্র সিটি, ঠিক আছে। আবার অনেকে বলে না, হামাসদের যদি থাকতে পারে তাহলে ইরানের কেন থাকতে পারে তাই না? তো, হামাসে যদি থাকে তাহলে ইরানে থাকবে না কেন? তাই না? কারণ হামাসকে তো এই সুড়ঙ্গ বানানোর ট্রেনিং ইরানেই দিচ্ছে। ইরানেই দিয়েছে। আচ্ছা, রিসেন্টলি একটা কথা শুনে আমার কাছে মনে হয়েছে ইট মে বি ট্রু। ইরানের ক্ষেপণাস্ত্রের ব্যাপারে ওই একজন সাংবাদিক সম্ভবত জিজ্ঞেস করছে ওদের যে ক্ষেপণাস্ত্র বাহিনী কমান্ডার আছে তাকে, যে আমেরিকা তো বলতেছে যে আগামী 2-3 দিনের ভেতরে আপনাদের ইরানের উপরে আপনাদের যত মিসাইল সক্ষমতা আছে জি, সব মাটির সাথে মিশায় দিবে, ছাতু করে ফেলবে। তো সে নাকি জবাবে বলছে আমাদের তো মাটির উপরে নাই কিছু, কি ধ্বংস করবে। তো তার মানে দে মাইট হ্যাভ। আপনি একটু গুগল করে দেখেন, যে লিখবেন যে মিসাইল সিটি ইরান, ইউ উইল ফাইন্ড ইউটিউব ভিডিওস অ্যান্ড ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস। ওরা যেটা করছে যে তাদের যে সবচেয়ে দামি যে ক্ষেপণাস্ত্রগুলো, যে ফাত্তা, তারপরে যে খায়বার, এগুলো সব নাকি ওইখানে স্টোর করা, এবং ওখান থেকে সুবিধা মতো বের করে করে তারা যুদ্ধ। এগুলো হচ্ছে তারা হচ্ছে মানে আঘাত হানে বা হচ্ছে এগুলা ছড়ে। আচ্ছা ভাইয়া, আমরা দেখছি যে তারা এখন হচ্ছে সৌদি আরবে, ওমানে, লেবাননে এবং হচ্ছে আপনার মিডল ইস্টে আরব আমিরাতে, কাতারে, কুয়েতে, দুবাইতে তারা হচ্ছে আঘাত করছে। ইভেন তারা তুরস্কতেও তারা মিসাইল ছুড়েছে। তাহলে এই দেশগুলো কেন ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না?
আচ্ছা, প্রথমে একটা জিনিস কারেক্ট করি, সেটা হচ্ছে তুরস্কে যে মিসাইল ছোড়া হয়েছে এটা সম্ভবত ইরানের না। আচ্ছা, ইরান পরিষ্কারভাবে বলছে দ্যাটস নট আওয়ার্স। ওকে, বাহরাইনে যে মিসাইল ছোড়া হয়েছে ওইটা বাহরাইনের ইন্টেলিজেন্সরা বের করে ফেলছে যে এটার পিছনে ইরান না, সম্ভবত ইসরায়েল জড়িত। আচ্ছা, এবং আমি কালকে একটা নিউজ দেখতেছিলাম, বাহরাইনে ওরা একটা ইন্ডিয়ান আইটি কোম্পানির একটা চক্র খুঁজে পাইছে যারা অ্যাকচুয়ালি বাহরাইনের তথ্য, সামরিক তথ্য ইসরায়েলের কাছে পাচার করতো। আচ্ছা, তো সম্ভবত ফাঁসি দিবে ওই লোকটাকে, ধরা পড়ছে। ইন্ডিয়ান সে, ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান তো এর আগেও গুপ্তচর বৃত্তির জন্য কাতারে ধরা পড়ছে, ওকে, এবং পরে তো বোধহয় মাফ করায় নিয়ে আসছে। 6 না 7 জন নেভি অফিসার ছিল। তো যেটা আপনি প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ওরা কেন কিছু করছে না, জি, এই যে মানে ইরানের চারপাশে যে সকল রাষ্ট্র আছে, জি, এই রাষ্ট্রের একটারও সামরিক সক্ষমতা নাই ইরানকে 1-to-1 ম্যাচে হারাতে পারবে। আচ্ছা, ওই সক্ষমতা নেই। জি ভাই, দিস নাম্বার 1। কারণ দ্বিতীয়ত যেটা হচ্ছে, ইরান কন্ট্রোল করে হরমুজ। জি, হরমুজ এখন ক্লোজ, মানে হচ্ছে এই রাষ্ট্রগুলো আসলে কোনো কিছু আর বের করতে পারতেছে না। জি, তার মানে কি, ইকোনমিক্যালিও ইরানের সাথে লাগতে যাওয়া তাদের জন্য খুব একটা সুখকর না। 3 নম্বর হচ্ছে, এই রাষ্ট্রগুলোর বেশিরভাগেরই মানে মিলিটারি স্ট্রেংথ আমেরিকান ক্যান্টনমেন্টগুলোর উপর নির্ভরশীল। যেমন ইউনাইটেড আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা দেয় হচ্ছে আমেরিকা, জি ভাই, এবং তার বিনিময়ে প্রতি বছর বিশাল একটা অঙ্কের ডলার তারা ভাড়া দেয়। আচ্ছা, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষার আপনি একটা ইয়েই আছে, এই ট্রাম্পের একটা ছোট্ট ক্লিপ আছে। জি, ওই ক্লিপে সে মজা করে বলতেছে যে আমি সৌদি বাদশাকে বললাম, কিং, এই যে আমরা না থাকলে তোমরা 2 সপ্তাহ টিকবে না ওই জায়গায়, আমরা যে তোমাকে ওই আকাশ প্রতিরক্ষাটা দেই, জি, এটার খরচ আছে। তো কিং ওয়াজ গুড, সে টাকা দিছে, অনেক টাকা দিচ্ছে। তো এই ভাড়া দিয়ে চলে। তার মানে কি হচ্ছে, আমেরিকান যে মানে টেকনোলজি, আমেরিকান যে মিলিটারি এবং আমেরিকান যে ডিপ্লয়মেন্ট আছে, এটার উপরেই তাদের অনেকে বেস করে। যেমন জর্ডান ইজ এ কান্ট্রি যে এটার নিজস্ব খুব একটা উৎপাদন কিছু নাই, জি, কিন্তু জর্ডান একটা কান্ট্রি যেটা ইরান আর ইসরায়েলের মাঝখানে অবস্থিত। এই জন্য জর্ডানকে যাবতীয় সহায়তা দেয় আমেরিকা। আচ্ছা, কারণ ইরান থেকে উঠে মানে যে মিসাইলগুলো ইসরায়েলের দিকে যাইতো, তার 50%-এরও বেশি জর্ডান থেকে তারা ফেলে দিত। ওকে, ঠিক আছে, আর বাকিটা ফেলতে হচ্ছে ইরাক থেকে। আচ্ছা, তো জর্ডান তো এই গাদ্দারি শুরু থেকেই করতেছে, ওই জায়গায় আছে। আর সৌদি আরব যে আছে, তারপরে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, তাদের মিলিটারি শক্তি ওই পরিমাণ নাই যে মানে ইরানের সাথে মিডল যুদ্ধ ইস্টের এই করবে। দেশগুলো যদি একত্রিত হয় ইরানের বিপক্ষে, তাও কি তারা টিকতে পারবে না? এর আগে মানে 3 বার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, জি, 3 বার, এবং এই 3 বারই আরবের সব রাষ্ট্র মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, জি, পারে নাই। ইসরায়েল ইরানের সাথে পারে না। তাহলে ওরা যদি সবাই মিলে ইসরায়েল বাদ দিয়ে এখন ইরানের বিরুদ্ধে চেষ্টা করে, রেজাল্ট উই নো। যেটা হচ্ছে আপনি যেটা বললেন 1967 সনে যখন প্রায় মিশর এবং হচ্ছে ওদিকে সিরিয়া মিলে প্রায় ইসরায়েল দখলই করে ফেলেছিল এবং তারপরে তারা পরাজিত হয়। তো তখন তারপরে যুদ্ধের শেষে আমার যদি ভুল না হয়ে থাকে, মিশরের যিনি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন, আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি আমেরিকার বিরুদ্ধে, আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যেটা সম্ভব না। বিষয়টা কি ভাই আসলে এরকম? হ্যাঁ, 3টা আরব ইসরায়েল যুদ্ধেই তো তাই হয়েছে। মানে প্রত্যেকবার আরবরা জিতে যায়, লাস্টের দিন এসে আমেরিকা বিমান নামায়, তারপরে তথ্য দেয় এবং ইসরায়েলকে জিতায় দেয়। ভাই যদি এরকম হয় তুরস্কর সাথে ইরানের কখনো যুদ্ধ হয় 1-to-1, সেই ক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন? তুরস্কের সাথে তো ইরানের আগে থেকে যুদ্ধ হয়েছে, সাফাভিদ এবং অটোমানদের যুদ্ধ, ওই ইতিহাসটা ঐতিহাসিক পড়লে দেখবেন। হ্যাঁ, অনেকদিন সেই সুলতান সেলিমের আমল থেকেই ও তখন থেকে যুদ্ধ ছিল, এবং এই অটোমানদের ঠেকানোর জন্য ওরা শিয়া ধর্মটাকে অ্যাডপ্ট করে নেয়, জাতীয় ধর্ম ডিক্লেয়ার করলো। কারণ জি, 2 পার্টি মুসলিম, জি, লোকজন কনফিউজ হয়ে যাচ্ছিল, কিন্তু দুইজনের অটোমানদের ছিল যে ইরান দখল করবে, আর ইরানের টার্গেট ছিল অটোমানদেরকে আটকাইতে হবে। জি, সো এই হচ্ছে সাফাভিদ এবং অটোমানদের যে ক্ল্যাশ। জি ভাই, তো আগে থেকেই ছিল ওই জায়গায়। আর কুর্দ যারা আছে তাদেরও একটা মানে পলিটিক্স ওই জায়গায় আছে। এখন আপনি যেটা বললেন যে টার্কি বনাম ইরান ইরান 1-to-1 যদি ওয়ারের সিচুয়েশন হয়,
না, টার্কি আগে আছে যুদ্ধে, মানে কিন্তু ভাই তার কাছে তো ইরানের নিউক্লিয়ার পাওয়ার নাই, কাগজে কলমে যদি বলি। পাকিস্তান কিন্তু ভাই টেকনোলজিতে পিছিয়ে আছে, কিন্তু তার কাছে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার আছে। ইয়ের কাছে তো ইরানের কাছেও তো নাই নিউক্লিয়ার। বাট টার্কির একটা বড় সুবিধা আছে, টার্কি ন্যাটো কান্ট্রি, জি ভাই। ন্যাটো সাপোর্ট পাবে। তার মানে টার্কির দিকে যদি ইরান কিছু করতে যায় তাহলে কিন্তু মানে তাকে আবার সে আমেরিকা ফেস করা লাগবে। ভাই আমরা এখানে একটা কথা প্রায় শুনি যে হ্যাঁ, যেহেতু নেটোর অন্তর্ভুক্ত তার্কি, তো সেহেতু তার্কিতে সবসময় হচ্ছে 20 থেকে 40 নিউক্লিয়ার পাওয়ার নাকি ডিপ্লয় করা থাকে, আছে। এবং ওইখান থেকে নাকি তার্কি নিয়ে অলরেডি টেকনোলজি অ্যাডপ্ট করে তারা তাদের মতো করে নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ করেছে। এটা আপনি কতটুকু সহমত পোষণ করেন? এইটা একটা স্পেকুলেশন আমার কাছে যেটা মনে হয়। মানে আন্তর্জাতিক রাজনীতিতে আসলে অনুমান নির্ভর কোনো কিছু বলা কঠিন, বাট লজিক্যালি মানে আপনি কথার কথা দেখলেন যে এই প্রত্যেকটা টক শোতে আপনার এই মাউথপিসটা লাগে, জি ভাই। ঠিক আছে? বাট এই মাউথপিসটা প্রত্যেকটা টক শোতে আপনার যে রেভিনিউ হয় তার একটা বড় অংশ খেয়ে ফেলে। জি। তখন অফকোর্স আপনি চিন্তা করবেন যে আচ্ছা, এটা আমার নিজস্ব একটা যদি থাকতো তাহলে আমার ভাড়ায় যে টাকাটা চলে যায় এটা আনার জন্য প্রতিবার, তাহলে এটা আমার সেভ হইতো। আপনিও চেষ্টা করতেন ওইটা একটা অল্টারনেটিভ। তো টার্কিও একটা নিশ্চয়ই অল্টারনেটিভ খুঁজতেছে। বাট যেটা আমার কাছে মনে হয় যে এই জাতীয় ক্ষেত্রে জি ভাই। টার্কি টেকনোলজিক্যালি বায়রাক্তার এবং অন্যান্য জায়গায় যতটা আগাইছে, নিউক্লিয়ারে তারা আগাচ্ছে না সম্ভবত একটা মাত্র কারণে, অথবা আগালেও এটা কাউকে জানতে দিচ্ছে না একটা মাত্র কারণে, সেটা হচ্ছে যে আননেসেসারি ইন্টারন্যাশনাল একটা ওয়েভ ক্রিয়েট হবে। বাট ইউ আর ভেরি কারেক্ট যে টার্কি চাইলে এটা করতে পারবে না এরকম না কিন্তু। মানে তারা আমরা বলতে পারি ইউরোপের যে মানে প্রায় আমরা এরকম কথা শুনি ভাইয়া, যে ইউরোপের যে কটা দেশ আছে নেটোভুক্ত দেশের মধ্যে, এর মধ্যে সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার হচ্ছে তার্কির। তার্কি হচ্ছে মুসলিম কান্ট্রি, এবং সব দিক দিয়ে তারা নাকি বলে ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করি যদি আমরা, যদি এখন নেটোতে তো মনে হয় ইংল্যান্ড আর নেই, এখন হচ্ছে ফ্রান্স, জার্মানি, তাদের সাথে কম্পেয়ার তারা নাকি কম্পারেটিভলি অনেক এগিয়ে আছে। ইউরোপের মধ্যে তাদের সেনাবাহিনী সবচেয়ে এগিয়ে আছে এবং তারা নাকি সবচেয়ে অ্যাডভান্সড। আপনি কি তাই মনে করেন? ইউরোপের মোস্ট অ্যাডভান্সড মিলিটারি হিসেবে টার্কি না, আই ডোন্ট থিঙ্ক সো। সুইডিশরা আছে দারুণ, সুইডিশ আর্মি অ্যান্ড সুইডিশ মানে এয়ারফোর্স যেটা আছে ওটাও কিন্তু বেশ শক্তিশালী। রিয়েলি অ্যাডভান্সড। তারপর জার্মানস আর দেয়ার, জি। ওয়ার টেস্টেড। অটোমানরাও মানে আপনি যদি ঐতিহাসিকভাবে ধরেন এই যে জানিসারি যারা, তারা তো ওয়ার্ল্ড বেস্ট আর্মি ছিল, 650 বছর শাসন করেছে ওসমানীয় খলিফরা, অটোম্যানরা। আসছে। বাট টার্কিশ আর্মি একটু উইক হয়ে গেছে এই এরদোয়ানের সময়ই। একটা কুতে অনেক জেনারেল, অনেক অফিসারকে কিন্তু তারা চাকরি থেকে বের করে দিছে, অনেকে মেরে ফেলছে, জি। শাস্তি দিয়েছে। সো ওই গ্যাপটা এত তাড়াতাড়ি মনে হয় না ফিল আপ হবে। আমি এটা আন্দাজ করে বললাম। বাট অফকোর্স দেয়ার আর র্যাঙ্কিংস যে কোন আর্মি কোন পর্যায়ে আছে। সো র্যাঙ্কিংয়ে টার্কিশ আর্মি খুব চমৎকার একটা অবস্থানে আছে, এবং ফাইটিং প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে মেবি ইউ ক্যান সে, যেমন সুইডিশ আর্মিরও এরকম প্রিপারেশন লাগে না, নরওয়েজিয়ান আর্মিরও লাগে না, ব্রিটিশ আর্মি ইজ গুড, দে আর ডুইং দের থিং, ফ্রেঞ্চ আর্মি ইজ গুড। টাই আমার কাছে মনে হয়, মানে আপনি খুব বেশি আগায়ও রাখতে পারবেন না, আবার খুব বেশি পিছিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, আমাদের এই যুদ্ধটা যেটা আমরা দেখছি, ইরানের যুদ্ধ, ইসরায়েল আমেরিকা, এটা কি ভাই আঞ্চলিক ওয়ার হিসেবেই থাকছে, নাকি এটা ওয়ার্ল্ড ওয়ার বা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি? আচ্ছা, অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে তো এটা অলরেডি ওয়ার্ল্ডে ইম্প্যাক্ট করতে শুরু করছে। ইভেন বাংলাদেশে তেলের দাম ফিডল করছে এখন, এবং আজকে যেটা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে এটা বন্ধ করার চেষ্টা করছে যাতে তেলের দাম যাতে না বাড়ে। মানে তাকে সম্ভবত অ্যাপ্রোচ করা হয়েছিল যে তেলের দাম বাড়াবো কিনা, উনি বলছে না, এটা বাড়ানোর দরকার নেই। তো এটা কয়দিন পারবে বলা যাচ্ছে না, কারণ যুদ্ধ কয়দিন চলবে তার উপর ডিপেন্ড করছে। জি ভাই। সো গ্লোবালি কিন্তু এটার ইম্প্যাক্ট অলরেডি পড়ছে নিঃসন্দেহে, এবং এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের চেয়ে ইম্প্যাক্টটা বেশি, কম সময়ে বেশি পড়ছে। যেমন তেলের দাম প্রথম 2 দিন না 3 দিনেই প্রায় 20% বেড়ে গেছিল। আমি তো আমার গাড়ির জন্য ভাইয়া 200 টাকার লিটার কিনেছি, তো এই এখানে জন্য 125 টাকা ছিল। রাইট। তো এই জন্য মানে ওভারঅল গ্লোবাল তেলের প্রাইস, অনেকে বলতেছে যে যেটা কখনো কল্পনা করা হতো না যে ব্যারেল প্রতি 200 যাবে ক্রুড অয়েল, জি। এখন অনেকেই ভাবতেছে যে না 150 ক্রস করবেই, 200 হিট করে ফেলতে পারে এবার। সো এইটার মানে হচ্ছে যে আপনার ধরেন মানে হিউজ একটা প্রেশার পড়বে গ্লোবালি, 1। 2 নম্বর হচ্ছে যে আপনি এবার আসেন যে এটা বিশ্বযুদ্ধ হবে কিনা। বিশ্বযুদ্ধ হওয়ার জন্য আগে বুঝতে হবে যুদ্ধ কোনটা। জি। আপনি আপনার একজন ফ্রেন্ডের সাথে ঘুষাঘুষি করতেছেন, এটা যুদ্ধ না। জি ভাই। ঠিক আছে, ভারত মনে করেন যে ওই যে সার্জিক্যাল স্ট্রাইক চালাইলো
পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে। এটাও যুদ্ধ না, ঠিক আছে? জি এগুলো দিয়ে যে কি উরি টাইপের মুভি হবে, জি ভাই। মানে ভারতের তো মনে করেন যে মূল যুদ্ধ হয় হচ্ছে ওদের বলিউডে। ভাই আমরা তো একটা কথা সবসময় শুনি যে আজ পর্যন্ত কোনো দিন হুম। ভারত সৃষ্টি হওয়ার পর থেকে তারা কোনোদিন পাকিস্তানের কাছে কোনো যুদ্ধ হারে নাই, কিন্তু সেটা শুধুমাত্র বলিউড মুভিতে। বলিউড মুভিতে মানে আপনার যদি কখনো সত্যিকারের যুদ্ধ দেখার শখ হয় কিন্তু সত্যিকারের যুদ্ধ পাচ্ছেন না, আপনি বলিউডের মুভি দেখবেন, তার যুদ্ধের টেস্ট পেয়ে যাবেন। জি ভাই। কিন্তু যুদ্ধ কি এটাকে বুঝতে হবে। জি যুদ্ধ মানে হচ্ছে যখন আপনার পুরা একটা রাষ্ট্রের ইকোনমিক এফোর্ট যখন যুদ্ধের পিছনে ব্যয় হয় তখন সেটাকে যুদ্ধ বলে। জি এখানে পয়েন্ট টু নোট, ইংলিশে সুন্দর সুন্দর ইংলিশ আছে। সবচেয়ে বড় যেটা এটারে বলে ওয়ার, ওয়ারের চেয়ে একটু ছোট যেটা এটারে বলে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের চেয়ে একটু ছোট যেটা ছোট ছোট যেটা হয় এটার বলে ব্যাটলস, ব্যাটেলসের চেয়ে একটু ছোট ছোট যেটা হয়, একটা ব্যাটেলের ভিতরে আবার ধরেন এই পার্টি এঙ্গেজ করছে, এই পার্টি এঙ্গেজ করে নাই, এই পার্টি রিজার্ভ ছিল, এটাকে বলে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এঙ্গেজমেন্টের চেয়েও ছোট আছে ধরেন স্কারমিশ, তার চেয়েও ছোট আছে ডুয়েলস, দ্বন্দ্বযুদ্ধ, যেটা আরব মানে সংস্কৃতিতে মুবারিজেন যুদ্ধ বলতো। আচ্ছা, বাংলায় কিন্তু এগুলো সব যুদ্ধ, মানে মহাযুদ্ধ থেকে শুরু করে সবই যুদ্ধ। এই যে ডুয়েল দ্বন্দ্বযুদ্ধ যেটা দ্বৈরথ যেটা, এর মাঝখানে সব কিছুকে আমরা যুদ্ধ বলে অভ্যস্ত, এই জন্য আমাদের প্যাঁচ লেগে যায়। জি আচ্ছা, তাহলে আপনি ফার্স্টে আমরা বুঝলাম যুদ্ধ। জি 2 নম্বর হচ্ছে যুদ্ধ কোনটা, যুদ্ধ মানে হচ্ছে আপনি শুধুমাত্র সেটাকেই যুদ্ধ বলবেন বা ওয়ার বলবেন, ওয়ার ডিক্লারেশন তখন বলবেন যখন আপনার মেইন ইকোনমি যুদ্ধের পেছনে টাকা ঢালতে হচ্ছে। ওকে। আদারওয়াইজ মনে করেন যে এই বড়ই বাড়িতে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ছোটোখাটো ক্ল্যাশ হলো, বর্ডার এঙ্গেজমেন্ট হলো, জি এবং ওদের কিছু মারা গেল, কিছু সারেন্ডার করলো বাংলাদেশের কাছে, এইটাকে আপনি যুদ্ধ বলতে পারবেন না, এটা বর্ডার এঙ্গেজমেন্ট, বর্ডার ক্ল্যাশেস বলে এটা। জি ঠিক আছে, স্কারমিশ বলে অনেক সময়। তাহলে এই মুহূর্তে ইরানের জন্য এটা যুদ্ধ, জি কারণ ইরানের সব দিতে হচ্ছে। সব দিতে হচ্ছে। আমেরিকার কি সব দেওয়া লাগতেছে? না তার ইকোনমির 100% দেওয়া লাগতেছে? না। তারা কি তাদের দেশে 18 বছরের ঊর্ধ্বের সকল পুরুষ মানুষকে যুদ্ধে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে? না। তাই নাই। ইসরায়েলের জন্য এটা যুদ্ধ, কারণ ইসরায়েলের সব দেওয়া লাগতেছে। জি। তার মানে দেখেন এখানে 3টা পার্টির ভেতরে একজনের জন্য এটা যুদ্ধ না, এটা মিলিটারি অপারেশন। এবং এই জন্যই আমেরিকা দেখবেন ইরানের এগেনস্টে এটাকে যুদ্ধ বলে না, তারা বলে এটা ইটস মিলিটারি অপারেশন, ইটস নট এটা ওয়ার। আচ্ছা, বাকি দুজনের জন্য এটা যুদ্ধ। দ্বিতীয়ত যেটার মজার ব্যাপার এই জায়গায় আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এই যুদ্ধে 3 জনের বিজয়ের সংজ্ঞা 3 রকম। ঠিক আছে, জি ইরানের জন্য বিজয় মানে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান ক্যান্টনমেন্টগুলো চলে যাওয়া, জি এবং ইসরায়েল রাষ্ট্র আর মানে প্যালেস্টাইন গ্রাস করছে না, এই দুইটা জিনিস যদি হয় তাহলে এটা আপনি ধরতে পারবেন যে এটা ইরানের বিজয় হয়েছে এই যুদ্ধে। জি আমেরিকার জন্য বিজয় মানে হচ্ছে আয়াতুল্লাহ মারা যাওয়ার পরে নতুন একজন খামেনি আসবে, যে খামেনি আমেরিকার পক্ষের খামেনি হবে। আচ্ছা, রেজিম চেঞ্জ হলো, সো জি। এটা আমেরিকার জন্য সাকসেস অথবা ভিক্টরি। ভিক্টরি। 2 নম্বর ভিক্টরি হচ্ছে ইসরায়েল রাষ্ট্রকে ইরান আর প্রক্সির মাধ্যমে অথবা সরাসরি আক্রমণ করতে পারছে না, জি এটা নিশ্চিত করা গেলে এই দুটো হচ্ছে আমেরিকার জন্য ভিক্টরি। জি আর ইসরায়েলের জন্য ভিক্টরি কি? ইসরায়েলের জন্য ভিক্টরি হচ্ছে ইরান রাষ্ট্রটির আর কোনো সক্ষমতা নাই ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ পরিচালনার, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আল আকসা মসজিদ ভেঙে জি। ওখানে 3rd টেম্পল যদি করতে পারে তাহলে এটা তাদের ভিক্টরি। ভিক্টরি। তো দেখেন 3 জনের ভিক্টরি 3 রকম। 3 রকমের। এটা কিন্তু ওইরকম না যে আপনি 180 রান করছেন এখন 181 রান করে আপনি ম্যাচ জিতবেন। এবং সবার জন্য সেটা রেজাল্ট সেম। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। সো এই জন্য এই জিনিসগুলো এখানে খুব জটিল। সো এখানে ভিক্টরি ডিফাইন করাটা চ্যালেঞ্জিং ভাই। চ্যালেঞ্জিং অনেক। সেই জন্য মনে করেন যে আপনার পক্ষে কোনো একটা মানে সুনির্দিষ্ট কথা আপনি যেটা বলবেন যেটা বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা, যেটাতে যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম সেইটা বোঝার জন্য আগে এই জায়গাটা বোঝা জরুরি। আচ্ছা, এবার আসেন যে কেন আমি মনে করছি না যে এটা বিশ্বযুদ্ধের দিকে যাবে। জি এখন পর্যন্ত এই যুদ্ধে ধরেন রাশিয়া এবং চায়না জি ভাই। সরাসরি কিন্তু জয়েন করে নাই। ভাই আমার পরের প্রশ্নটা আসলে এটাই হতো যে চীন এবং রাশিয়া তারা দেখছি যে কোনোভাবে নিরপেক্ষ থাকছে বা নীরবভাবে সমর্থন করছে, বা আমরা তাদের মাঠে দেখছি না। ইরানকে সমর্থন করছে কোনোভাবেই সেটা মনে হচ্ছে না, এই বিষয়ে যদি বলেন। আচ্ছা, এটা প্রথম জিনিস যেটা হচ্ছে যে ইরান কিন্তু খুব একটা জনপ্রিয় রাষ্ট্র না। আপনি দেখবেন যে আন্তর্জাতিকভাবে খুব কম রাষ্ট্র আছে যারা ইরানের বন্ধু রাষ্ট্র। আচ্ছা, ঠিক আছে, ইভেন চায়না এবং রাশিয়া তারাও কিন্তু ইরানের ফ্রেন্ড না।
ওকে, সেই অর্থে তারা তাদের একমাত্র ভালোবাসা হচ্ছে তেলটার জন্য, যেহেতু সস্তায় ইরানি তেল পাওয়া যায়, এটা কম পয়সায় পাওয়া যাচ্ছে। রাইট। ইভেন আপনি বাংলাদেশের সাথে ইরানের সম্পর্কটা লক্ষ্য করে দেখেন, যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে, যে বিবৃতিতে আমেরিকা এবং ইসরায়েলের নামও মুখে আনে নাই, আয়াতুল্লাহ খোমেনি মারা গেছে সেটার জন্য ইন্নালিল্লাহ বলে নাই, সরাসরি সে বলছে যে ইরান অন্যান্য আরব রাষ্ট্রের মধ্যে গোলাবর্ষণ করছে, এটা নিন্দা জানাইছে। তার মানে ইরান ইজ রিয়েলি আনফর্চুনেট এই জায়গায়। এটাই আমি বারবার সবার সামনে তুলে আনার চেষ্টা করি, যে আমরা হয়তো মুসলমান হিসেবে অনেক সময় খুব আবেগ শো করি, বাস্তবতা অন্যরকম, ঠিক আছে। আর এই যে রাশিয়া এবং চীন কেন ইরানের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে হেল্প করছে না, তার তো কারণ আগে আমি বললামই, যে যার যার স্বার্থ নিয়ে তারা ওখানে দূরে আছে। বাট তারা যেটা করতেছে সেটা হচ্ছে এইবারই প্রথম এই যুদ্ধে, যেটা সম্ভবত আগে থেকে চীন এবং রাশিয়ার সাথে ইরানের একটা চুক্তি ছিল, জি, যে যদি আল্লাহ না করুক আমেরিকা যদি কখনো আক্রমণ করেই বসে আমাকে, তখন তুমি আমাকে কিন্তু একেবারে প্রেসাইজ তথ্য দিবা, যে কোথায় রাডার স্টেশন আছে, কোথায় এই মুহূর্তে শিপ আছে, এগুলা। এবং এবার যারা সমর বিশ্লেষক আছে তারা সবাই এটা বিশ্বাস করে ইরানের কাছে ওই টেকনোলজি নাই। এটা তো কোনোভাবে আসলে রাশিয়া সেই মেসেজ ছাড়া, ইনফরমেশন ছাড়া কোনোভাবেই সম্ভব না, প্রিসাইজ অ্যাটাক করছে। ইভেন চায়নার একটা ইন্টেলিজেন্স জাহাজ নাকি ওমান সিতে এসে বসে আছে এই মুহূর্তে। জি, এবং এইটা আসার পরেই আমেরিকার যে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার সবচেয়ে বড় যেটা আব্রাহাম লিঙ্কন, জি, এইটা নাকি প্রায় 1200 কিলোমিটার দূরে সরে গেছে ওকে, ওখান থেকে। সো দিস ইজ দ্য সিনারিও। আবার ভাইয়া যদি এরকম হয়, ইসরায়েল এবং ইরান 1-to-1 যুদ্ধ হয়, কে জিতবে? ইসরায়েল। ইসরায়েল এবং ইরানের সাথে হলে ইসরায়েল জিতবে ভাই, কারণ মানে ইসরায়েল এবং ইরানের 1-to-1 যুদ্ধ হওয়ার চান্স নাই তো। মাঝখানে তো ইরাক আর জর্ডান আছে, ওকে, তাই না? এখন ইরাক আর জর্ডান পার হয়ে যুদ্ধ করতে হবে তাইলে। জি, ইরাক আর জর্ডান পার হয়ে যখন আপনি যুদ্ধ করবেন, তখন যুদ্ধ আকাশে থাকবে বেশিরভাগ সময়। ওকে। আর যখনই যুদ্ধ আকাশে থাকবে তখন তো আসলে ইসরায়েল মানে হচ্ছে আমেরিকা। আচ্ছা ভাই, একটা কত মানে এটা হয়তো মানুষের মুখে মুখে শুনছি আমরা, এটা কতটা সত্য জানি না, সেটা হচ্ছে যে কিছুদিন আগে যেটা হচ্ছে যে আমরা জানি আমাদের ভারত মহাসাগরে যেটা হচ্ছে ইরানের একটা জাহাজ ছিল, ওখানে হচ্ছে প্রায় মনে হয় 80 থেকে 100 জন হয়তো ইরানি ক্রু ছিল, তারা হচ্ছে ভারতের ইন্ডিয়ার আমন্ত্রণে এসেছিল এবং সবাই ছিল মানে তারা হয়তো এখনও নেভি অফিসার হিসেবে কমিশন পাননি বা পেয়েছেন একদম নতুন অফিসার। ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল, বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন নৌবাহিনীকে তারা ইনভাইট করেছিল, সেই হিসেবে ইরানের নৌবাহিনীকে ইনভাইট করেছিল। তো ওখান থেকে সদ্য কমিশন পাওয়া 80 থেকে 100 জন অফিসার মেবি তারা একটা ইরানের নেভি জাহাজ নিয়ে এসেছিল। তো এরকম কথা শোনা যাচ্ছে যে সেই জাহাজটা আসলে সেই পরিমাণে সঠিক সম্মানটা ভারতের কাছ থেকে পায়নি, এবং যেটা হচ্ছে আমেরিকার যে জাহাজ তাদেরকে ধ্বংস করেছে, ইরানের যে জাহাজটাকে ধ্বংস করেছে, সেইটার পিছনেও নাকি বিহাইন্ড দ্য সিন ভারতের একটা অবদান ছিল। কারণ যুদ্ধ শুরু হওয়ার 2 দিন আগেই ইসরায়েলে আমাদের নরেন্দ্র মোদী সাহেব সেখানে ভিজিট করে আসছেন। আপনি এই বিষয়টা কিভাবে ক্ল্যারিফাই করবেন? এটা খুব বাজে একটা ঘটনা ঘটছে, কারণ যেই প্রোগ্রামটাতে জয়েন করার জন্য ইরানিয়ান এই জাহাজটা গিয়েছিল, জি, এটা হচ্ছে অনেকটা যে আমরা গেট টুগেদার করি না, জি ভাই, ওরকম একটা গেট টুগেদার টাইপের একটা অনুষ্ঠান ছিল, যেখানে বিভিন্ন দেশের নেভির নিরস্ত্র জাহাজগুলো আসছিল, ট্রেনিং শিপ। জি, সো ট্রেনিংয়ের নেভাল ট্রেনিংয়ের উপর একটা প্রোগ্রাম ছিল, এবং এটা করে যাওয়ার সময় ওই ওর অবস্থানটা ইন্ডিয়ানরা সম্ভবত আমেরিকানদের শেয়ার করেছে। এটা করারই কথা, কারণ ইন্ডিয়ানরা তাদের যে ওশেন আছে ওই ওশেনে তো তাদের নেভাল যে ক্যাপাসিটি এবং ইন্টেলিজেন্স এটা তো অন্য যে কারো চেয়ে বেটার। জি, সো ওইখানে যে ইউএসের একটা সাবমেরিন ঢুকছে এটা ইন্ডিয়া জানে, এবং মানে সে এটা নিয়ে তার মানে কিছু করে নাই। আর এই সাবমেরিনও মানে ইউএসএ ইন্ডিয়ার সহায়তা নিয়ে অথবা সহায়তা ছাড়া মানে এই জাহাজটাকে অ্যাটাক যদি করে থাকে, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, কারণ আসলে ইউএসের মতো একটা কান্ট্রির কাছ থেকে এটা একেবারে এক্সপেক্টেড না। ভাই আপনি বিষয়টা কীভাবে দেখেন যে আসলে ইসরায়েল সাথে মাত্র যুদ্ধ শুরু হওয়ার 2 দিন আগে নরেন্দ্র মোদী সাহেবকে মিট করে আসলে, এটা কি তাদের মধ্যে কোনো প্ল্যান হয়েছে এই ওয়ার নিয়ে বা কোনো কিছু? এটা একটা মজার ব্যাপার, ইরানিয়ানরা কিন্তু মুসলমান হওয়ার আগে ছিল অগ্নি উপাসক। জি, পার্সিয়ান ছিল, পার্সিয়ান, এবং ইন্ডিয়ানরাও অগ্নি উপাসক। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ধারণা করা হয় ইরান থেকে এসেই এখানে এসে এটা আসছে অগ্নি উপাসনার যে ব্যাপার। জি, জি। সো সেই ক্ষেত্রে তাদের সাথে একটা ভালো
ইয়ে ছিল, রিলেশনশিপ ছিল। রিলেশনশিপ ছিল। আবার এই যে টাটা নিজেও তো অগ্নি উপাসক, মানে টাটার পুরোপুরো যারা ছিলেন তারা সবাই হচ্ছে ইরান থেকে আসছেন। আবার চাবাহার বন্দরের এদিকটা দেখেন, হ্যাঁ। এই জায়গায় ইন্ডিয়া এবং ইরান মিলে খুব হরম মরম সম্পর্ক। জি কিন্তু ইহুদিদের সাথে আবার ইন্ডিয়ার সম্পর্কটা অন্যরকম, জি কারণ ইহুদিদের আছে বাছুর আর হিন্দুদের আছে গাই। গাই তো ওই জায়গায় তারা একটা মিল খুঁজে পায়। সো এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে পৃথিবীতে একটা মাত্র ইহুদি রাষ্ট্র, আর এরা হচ্ছে পৃথিবীতে একটা মাত্র হিন্দু রাষ্ট্র। একটা মাত্র হিন্দু রাষ্ট্র, যদিও নেপালও হিন্দু রাষ্ট্র, বাট এত বড় তো আর নাই। সো ওই দিক থেকে তারা মিল খুঁজে পায়। আর তৃতীয়ত হচ্ছে যে ইন্ডিয়ানরা তো ধরেন 8টা বিস্কুটের পুরোটা খেয়ে অভ্যস্ত জাতি, না? ইরানের কাছে ও পাবে কি? ইরানের কাছে ও পায় সস্তা তেল। জি যখন শুনছে যে মানে আমেরিকা আছে ইসরায়েলের পেছনে এবং আমেরিকা এবং ইসরায়েল মিলে যুদ্ধ করবে ইরানের বিরুদ্ধে, জি তখন তো তার আর মানে ওই মাস্টার সিলেকশনে ভুল হয় নাই, জি ভুল করার কথাও না। জি সো ইরানের কাছে আসলে ইন্ডিয়ার কিছুই পাওয়ার নাই। হ্যাঁ বরং নেতানিয়াহুর ওখানে গিয়ে ওই বাছুরকে বড় করে যদি গরু বানায় ফেলা যায়, তাতে যদি একটু লাভ হয় এবং এর কারণে যদি আমেরিকা 1% টেরিফ কমায় দেয়, তাতে তো মোদির খুশি শেষ নেই, জি। তাই না? তো এই হচ্ছে বাস্তবতা। প্রায় যুদ্ধে যদি কোনোভাবে আমরা ধরে নিচ্ছি ইরান জিতে যাচ্ছে, আমেরিকা মধ্যপ্রাচ্য মিডল ইস্ট ছেড়ে চলে গেল, কারণ আপনি একটা বিষয় বললেন যে ইরানের হচ্ছে 3টা শর্ত। নাম্বার 1 হচ্ছে ইসরায়েল এরপর থেকে কখনো অ্যাটাক করতে পারবে না ইরানে। দ্বিতীয়ত হচ্ছে সেখানে কোনো হচ্ছে আমেরিকানদের কোনো হচ্ছে ঘাঁটি থাকতে পারবে না। 3 নম্বর একটা শর্ত কথা বললেন। যদি এরকম হলো যে আমেরিকা কোনো কারণে ছেড়ে চলে গেল মিডল ইস্ট, তারপরে আসলে মিডল ইস্টের অবস্থানটা কেমন হবে? তখন কি সৌদি আরব, কাতার, কুয়েত, আমরা যাদেরকে যেমন পৃথিবীতে যদি আমরা হোলটা দেখি ভাই, সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে 80% হচ্ছে সুন্নি, 81 থেকে 82%, 18% হচ্ছে শিয়া, এবং তাদের নেতৃত্ব দিচ্ছে ইরান। এবং আমরা জানি যে কিছু আছে ভাই, বাহারাইনেও মনে হয় কিছু আছে, তারপরে হচ্ছে ওইখানে ওমানের ওই সাইডেও কিছু আছে। তো এই ক্ষেত্রে তখন ভাই অবস্থাটা কী হবে? কারণ ইরান তো সামরিকভাবে অনেক শক্তিশালী ওখানে। এইখানে মধ্যপ্রাচ্য কি হবে আর ইরান কি হবে, দুটো কিন্তু ভিন্ন প্রশ্ন। কারণ কি, আমি একটা উদাহরণ দিই। খুব সুন্দরী একটা নারী, খুব সুপুরুষ এবং শক্তিশালী একটা পুরুষের সাথে তার হয়তো সম্পর্ক ছিল। জি, ইট মে বি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ইট মে বি ম্যারেজ রিলেশনশিপ, স্বামী স্ত্রী ছিল। জি, এখন সেই শক্তিশালী সুপুরুষটা যখন এই নারীটাকে ডিভোর্স দিয়ে দেয়, তখন ওই মেয়েটার কী হয়? সেই মেয়েটা কি একটা শক্তিশালী পুরুষ হয়ে যায়? না, সে আরেকটা শক্তিশালী পুরুষ বিয়ে করে। জি ঠিক ঠিক, মানে এম আই লজিক্যাল? জি ভাই। তো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রাষ্ট্র তো আসলে সুপুরুষ হওয়ার রাষ্ট্র না, এই মুহূর্তে ওই ডিজাইনে নাই। নাই। তার মানে কি হবে, আজকে আমেরিকা এখান থেকে চলে গেলে কালকে রাশিয়া এসে এই জায়গায় আবার ইয়ে করবে, অথবা চায়না এসে এই জায়গায় স্ট্রেংথ ইয়ে করবে, বাট এরা এটা করতেই থাকবে। আমরা ভাইটা দেখলাম কম্বিনেশন। আপনি আমাদের অবস্থাটা দেখতেছেন না, যে আমরা 54 বছরের মনে করেন যে রাজনৈতিক লিগেসি আছে, সেটা অনেক কষ্টে আমাদের একটা প্রজন্ম ভাঙার পরে ঘুরে ফিরে আবার আমরা সেই পরিবারতন্ত্রের ভিতরে ঢুকে গেলাম। আবার সেই গ্রিন খেলাপি হলো এমপি মন্ত্রী, আবার সেই চোর ছেঁচড়গুলো মানে সংসদে গেল, তাই না? সংসদে গেল। তো তার মানে কি, এই দিজ আর হিস্টোরিক জিনিস, যেটা খুব বৈপ্লবিক নেচারে যদি না হয়, তাহলে ঘুরে ফিরে আপনাকে আবার ওই ওল্ড সিস্টেমে আসতে হয়। তো এখন মধ্যপ্রাচ্যে যেটা হবে, যদি ইউএসএ চলে যায়, সাথে সাথে বেশ কয়েকটা মজার মজার ঘটনা ঘটবে। এক নম্বর হচ্ছে যে এই রাষ্ট্রগুলোর যেগুলো নিরাপত্তা এতদিন দিত ইউএসএ, এখন থেকে এই রাষ্ট্রগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে ফেলবে রাশিয়া, চায়না। আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে এই জায়গায় ইরান আবার বাকি যেসব রাষ্ট্রে থেকে এই সৈন্যরা চলে যাবে, জি, এই রাশিয়া এবং চায়নার হেল্প নিয়ে সে তাদের সাথে রিলেশনটা ভালো করার চেষ্টা করবে, ভালো করে সে আবার শক্তি সঞ্চয় করার চেষ্টা করবে এই জায়গায়। এবং 3 নম্বরে যেটা ওখানে হবে সেটা হচ্ছে যে যেহেতু আমেরিকা চলে যাবে এখান থেকে, ইটস লাইকলি যে পেট্রোডলার ফল করবে ওখানে। যখন পেট্রোডলার ফল করবে, তখন পেট্রো ইউরো অথবা পেট্রো ইউয়ান এটা এসে এখানে জয়েন করবে। জি, এবং লাইকলি যে আমরা নতুন শব্দ যে পেট্রো ইউয়ান শোনা শুরু করব। তো এর চেয়ে বেশি প্রেডিক্ট করা ঠিক হবে না, আপাতত এইটুকুই আমার মনে হয়। আমরা যে দেখছি যে সৌদি আরব বর্তমানে পাকিস্তান এবং তুরস্ক নিয়ে একটা অ্যালাইন করছে,
এটা কি এরকম কোনো ভবিষ্যৎ হতে পারে? বিভিন্ন ধরনের অ্যালায়েন্স তো হচ্ছে, যেমন ব্রিক্স জি। হলো ইয়াতে। এখন পাকিস্তান, সৌদি, তুরস্ক এই অ্যালায়েন্সের আসলে মেইন অবজেক্টিভটা কি আর একটু বুঝতে হবে, কারণ মানে এদের সুরক্ষার কি? যেমন হচ্ছে সৌদি আরব হচ্ছে ইকোনমিক্যালি তারা হচ্ছে অনেক ফাস্ট গ্রোয়িং, এবং আচ্ছা, সেক্ষেত্রে- তুরস্কের তো মানে Technology ক্ষেত্রে পারমাণবিক advanced। বোমাই নাই, জি, ঠিক আছে। পাকিস্তানের আছে আবার। ইউএনএ তার কোনো বেইলি নাই, জি। ও কারে কি সুরক্ষা দিবে? আই ডোন্ট বিলিভ দ্যাট জি, জি, যে জি। তুরস্ক কাউরে কোনো সুরক্ষা দিতে পারবে, কোনো মুসলিম কান্ট্রিকে আমার মনে হয় না দিতে পারবে। ও কি পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ থামাইতে পারছে তুরস্ক? পারে নাই তো। পারেনি। সো তুরস্ককে আমি এই জায়গায় আমি বলবো যে খুব একটা প্রায়োরিটি দিব না আমি জি এই ভাই। জায়গায়, কারণ তুরস্কের আবার একই সাথে ইউরোপিয়ান হওয়ারও শখ আছে সারাক্ষণ। জি। এই জন্য আমরা ছোট থাকতে একটা মানে নাম পড়তাম যে রুগ্ন ইউরোপীয় দেশ, অথবা ও না সরি ইউরোপের রুগ্ন দেশ, ইউরোপের রুগ্ন দেশ। ঠিক আছে। তার মানে কি সে তুরস্ক, সে আবার ইউরোপিয়ানও হইতে চায়, বাট ইউরোপিয়ানরা আবার তাকে ভাবে যে না এ তো অত শক্তিশালী। প্রায়োরিটি দেয় না। না, কামিং টু দ্য কোশ্চেন অফ পাকিস্তান, পাকিস্তানের তো নিউক্লিয়ার এনার্জি আছে, জি বাট আফগানিস্তানের সাথে যুদ্ধ করা লাগে, তাই না? জি তো পাকিস্তান এই মুহূর্তে ইন্ডিয়াকে ব্যালেন্স করতে গিয়ে বাংলাদেশের সাথেও বেশ মহরম করার চেষ্টা করছে। সো পাকিস্তান নিজের দেশের যে নদীর সমস্যা আছে ইন্ডিয়ার সাথে, ওটা সলভ করতে পারতেছে না। জি সো দিস ইজ নট এ সুপার পাওয়ার, ঠিক আছে। আর সৌদি আরব তো আসলে কোনো ইয়েই না, সৌদি আরব তো অনলি গার্ডিয়ান অফ কাবা, এছাড়া আর আর কিছুই না। ইয়ে নাই। সো এরা তিনজন মিলে আসলে কি চেঞ্জ আনবে আই ডোন্ট রিয়েলি নো। ভাই, সৌদির যারা আছে বা ধরেন আমাদের মিডল ইস্টে আছে, প্রচুর সম্পদের মালিক, প্রচুর টাকার মালিক, তো তারা ভাই নিজেদের সুরক্ষা ব্যবস্থা নিজেরা কেন করতে চাচ্ছে না? নিজেরা কেন ডেভেলপ করছে না? কেন খালি রেন্টে নিবে, ভাড়া নিবে, এই চিন্তা কেন তাদের? সমস্যা হচ্ছে যে ধরেন আপনি আরবের শেখ, ঠিক আছে। এখন আপনি সৈনিক হিসেবে যে লাইফটা লিড করতে হয়, আপনার এত টাকা থাকার পর আপনি ওই লাইফ কেন লিড করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার ওয়ান। এখন ওদের তো যারা ট্রু সৌদি আরবিয়ান, জি এরা তো আবার নাগরিকত্ব দেয় না। মানে আপনি ইউএসএতে গেলে অথবা কানাডাতে গেলে তো নাগরিকত্ব পান, জি মিডল ইস্টে তো নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই, আপনি আচ্ছা। যত বছরই থাকেন। জি তার মানে তারা ট্রু সৌদি, কথার কথা বলতেছি আর কি, ট্রু সৌদি যারা আছে তাদের তো অশেষ সম্পদ। অশেষ সম্পদ। তাহলে তার কি দরকার আছে এই মানে যুদ্ধে গিয়ে জীবন দেওয়ার মতো করে প্রস্তুতি নেওয়ার, অথবা এই কষ্ট এন্ডিওর করারই বা দরকার কি? দরকার কি? আচ্ছা, তখন তারা যেটা চিন্তা করতেছে যে তাইলে আমাদের উপায় কি আছে? উপায় আছে যে ঠিক আছে, আমার বাসার সিকিউরিটি গার্ড আমি কোত্থেকে নেই? সৌদি লোক দিয়ে দেই না বাংলাদেশি লোক দিই? তো সে চিন্তা করছে বাংলাদেশি নেওয়া লাগতেছে, তো চিন্তা করছে বাংলাদেশি লোক দিয়ে যদি আমার বাসার সিকিউরিটি গার্ডের কাজ আমি করাইতে পারি, তাহলে আমার দেশ রক্ষার দায়িত্বই মানে একই ভাড়া দিয়ে আমি ইউএসএর দিলে সমস্যা কই? কালকে আমি কন্ট্রাক্ট দিব যে আমার দেশে আকাশ সীমা বাঁচাবা, ওই কন্ট্রাক্টে ইউএস জয়েন করবে বিডে, চায়না জয়েন করবে বিডে, রাশিয়া জয়েন করবে বিডে, তিনজনের ভিতরে যার সাথে আমার মানে কন্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস বেস্ট ম্যাচ করবে, আমি তার কাছ থেকে নিব এটা। সো ওরা এখন ওই অবস্থায় পৌঁছে গেছে। ইকোনমিক কারণে। ভাই ভাই আপনার কাছে আর দুটো প্রশ্ন আমার। আমরা জানি যে গত 2রা মার্চ সোমবার সকালে 2টা SU-24 মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট নিয়ে আকাশে উড়ে যান 2জন ইরানি পাইলট, এবং তারা যান ভাইয়া কাতারের আল উদেইত এয়ারবেসের উদ্দেশ্যে, এবং তারা জানতেন তাদের নিশ্চিত মৃত্যু হবে। মাত্র 80 ফিট উপর দিয়ে তারা যান, কিন্তু তারপরও তারা সেখানে গেলেন এবং তারা মারা গেলেন। এই বিষয়ে আপনার মত কি? আমি ইনসিডেন্টটা যেটা আছে এটার যে ন্যারেশনটা শুনলাম তার প্রেক্ষিতে একটা জিনিসই মাথায় আসছে, সেটা হচ্ছে যে ইরান তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কি পরিমাণ ডেসপারেট, জি এটা হচ্ছে তার প্রমাণ। জি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ইরানের ওয়ে অফ ফাইটিং যেটা আছে, এটা দেখে আসলে আমাদের মতো ছোট ছোট দেশ যারা, তাদের আসলে অনেক কিছু শেখার আছে। যে ধরেন একটা টপ ক্লাস টেকনোলজিকে কীভাবে একটা সস্তা টেকনোলজি দিয়ে পিট করা যায়, জি কিভাবে ধরেন যুদ্ধ আপনার জন্য খুব খরচের একটা ব্যাপারে পরিণত করা যায়। 3 নম্বর হচ্ছে যে কিভাবে আপনাকে আমার সাথে যুদ্ধ করার ব্যাপারে নিরুৎসাহিত করে রাখা যায়। হ্যাঁ, ঠিক আছে, যে আমার ক্ষতি হবে অনেক। রাইট। তো যারা আশা করে যে তারা আকাশে ইউএস বিমানের সাথে ইরানিয়ান বিমানের ডগ ফাইট দেখবে, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করে। ইরানের ফাইট এরকমই হওয়ার কথা এবং এরকমই হবে।
বাট দিন শেষে বীরত্ব কে কীভাবে খোঁজে সেটা ভিন্ন কথা। দিন শেষে রেজাল্ট ম্যাটার করে। মানে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে আমেরিকা এখন পর্যন্ত মানে বিজয় ঘোষণা করতে পারে নাই। পারেনি। তার মানে আমেরিকা যদি বিজয় ঘোষণা করতে না পেরে থাকে, এই কৃতিত্ব কার? ইরানের। দ্যাটস হাউ ইটস হ্যাপেনিং। ভাই যুদ্ধে বিজয়ী কে হবে? এই যুদ্ধ আমার কাছে মনে হয় আর সপ্তাহখানেক চলার পরে মিস্টার ট্রাম্প হয়তো একটা উসিলা খুঁজে বের করবে যে না আমরা তো এটা করছি এই জন্য আমরা জিতছি, ঠিক আছে? সো সে বলতেই পারে যে এখন তো আর ইয়াতে ইরানের কোনো এয়ার ডিফেন্স নাই, আমরা আয়াতুল্লাহকে মেরে ফেলছি, আমরা তাদের মিসাইল যতগুলো ছিল তার অর্ধেক খরচ করায় ফেলছি, সো আমরা চিন্তা করতেছি যে ইরান যথেষ্ট দুর্বল হয়েছে, আমরা চলে গেলাম, আমরা জিতছি। ভাই তাহলে যুদ্ধ শেষ হচ্ছে কবে? এপ্রিলের ভেতরে মনে হয়। মানে তাহলে ঈদের সময় ভাই যুদ্ধ চলছে? ঈদ পর্যন্ত যাবে বলে মনে হচ্ছে, যদিও আমি খুব মানে আশা করছি, প্রার্থনা করছি যে ঈদের আগে অ্যাটলিস্ট যুদ্ধটা মানে যুদ্ধবিরতি হোক অ্যাটলিস্ট। কারণ এই জায়গায় অনেকেই আমরা একটা জিনিস বুঝি না, আবার অনেকে বুঝি, সেটা হচ্ছে যে যুদ্ধ কখন শুরু হয়, যখন রাজা বলে অথবা সেনাপতি বলে তখন না। যুদ্ধ শুরু হয় যখন সব কামানের পিছনে গোলা গিয়ে পৌঁছাইছে, সব সোলজারের কাছে গুলি এবং রাইফেল পৌঁছাইছে, এইটা যখন 100% হয় তখন যুদ্ধ শুরু হয়। তাহলে যুদ্ধ বিরতি কখন হয়? যখন কোনো একটা পক্ষের অস্ত্র মজুদ ফুরিয়ে যায়, ওকে, তখন যুদ্ধে বিরতি আসে। আচ্ছা, ঠিক আছে? কিন্তু এইটা আবার যুদ্ধ শেষ না, যুদ্ধ বিরতি আর যুদ্ধ সমাপ্তির ভিতরে আবার পার্থক্য আছে। তাহলে যুদ্ধ সমাপ্তি কখন হয়? যুদ্ধ সমাপ্তি হয় হচ্ছে যুদ্ধ যে কারণে লাগছে সেই কারণটা যখন সলভ হয়। যুদ্ধ কেন লাগে? যুদ্ধ কি? যুদ্ধ মানে হচ্ছে আমি একটা জিনিস, আমার একটা মত আছে, এই মতটা আপনাকে আমি বলে বুঝাইতে পারি নাই, জি, এবার আপনাকে আমি মাইরা বুঝাবো, এটাকে বলে যুদ্ধ। তার মানে যুদ্ধ তখনই সমাপ্ত হয় যখন আমি শুরুতে যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, যেটা আপনাকে চাপায় দেওয়ার চেষ্টা করছিলাম, সেইটা যখন ইফেক্টিভলি আপনার উপরে চাপায় দিতে পারছি আমি, তখন যুদ্ধ শেষ। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে অনেক 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 ডেপথে জানলাম, আপনার অনেক সময়ের জন্য অনেক সময় নিলাম আপনার কাছ থেকে, আপনি অনেক ব্যস্তের মাঝে এসেছেন। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পক্ষ থেকে, আমার 100x গ্রোথ পডকাস্টের টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমিও মানে 100x গ্রোথ পডকাস্ট এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লাস আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ, একজন খুব ছোট্ট মিলিটারি অ্যানালিস্ট। আমি মিলিটারি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে ভালোবাসি। যুদ্ধের সময় একটা কথাই আছে, আমি আগেও বলছি, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ওয়ার ইজ ট্রুথ। মানে যুদ্ধের সময় সবার প্রথম যেটা মারা যায় সেটা হচ্ছে সত্য। জি, কারণ এখন থেকে আপনি ইরানি টিভিতে যা দেখবেন এটা ইরানের বয়ান, আবার ইউএস টিভি, ইসরায়েলি টিভি দেখবেন ইসরায়েলি বয়ান, এর দুইটার কোনোটাই সত্য না। সুতরাং বিশ্লেষণ করে এই দুইটার ভেতর থেকে বের করতে হয় যে কোনটা কাছাকাছি সত্য। কাছাকাছি ওই চেষ্টাটা আমি করি। এই চেষ্টাটা করতে গিয়ে অনেক সময় আমি সঠিক, অনেক সময় আমার ভুল হয়, অনেক সময় আমি ইচ্ছে করে ভুল করি না, আমি যে সোর্স থেকে তথ্যটা পাইছি ওই সোর্সটাই হয়তো ভুল ছিল, সেই জন্য আমি মানে হয়তো ভুল বলে ফেলি। আবার অনেক সময় আমি হয়তো আমার যে বয়স, আমার যে শিক্ষা, আমার যে ট্রেনিং, তার বেসিসে একটা ব্যাখ্যা দেই। এই ব্যাখ্যাটা কখনো আপনার মনোভূত হতেও পারে, কখনো আপনার মনোভূত নাও হতে পারে। তো মনোভূত হলে অবশ্যই আপনি যখন ধন্যবাদ দেন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন আপনার মনোভূত হয় না, তখন যখন আপনি আমাকে গালি দেন তখন আবার কষ্টও কিন্তু পাই। সুতরাং আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে অনেস্ট একটা ওপিনিয়ন দিতে। জি ভাই, আমি চাই যুদ্ধ না হোক, কিন্তু তারপরেও আমার এই ওপিনিয়ন দেওয়ার প্রসেসে কখনো যদি আমি অনিচ্ছাকৃত ভুল করে ফেলি, সেটার জন্য অবশ্যই আপনারা ক্ষমা করবেন। অবশ্যই অবশ্যই ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য। ভাই আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে আমাদের এখানে, অবশ্যই। আর এরই সাথে আমরা আমাদের পডকাস্ট এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম। সালাম। ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যারা 100x গ্রোথ পডকাস্টের ফ্লেভার ফিজিক্যালি পেতে চাচ্ছেন, তারা সংগ্রহ করতে পারেন আমাদের সিরামিক মগ, ফোর্ট পিন, পেন এবং 100x গ্রোথ পডকাস্টের ম্যাজিক্যাল মগ। আর এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।